নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। ভাইয়া, আমার প্রায় 3.5 বছরের একটা রিলেশনশিপ আছে। মা, ভাইয়া, ভাবি সবাই যেন আকাশ থেকে পড়ল। এতদিনের রিলেশনশিপ আছে মেঘের, কিন্তু এতদিন তারা বিন্দুমাত্র টের পায়নি। মেঘের ভাইয়া স্বাভাবিকভাবেই মেঘকে জিজ্ঞেস করলো, তার ছেলের নাম কি? ছেলে কি করে? কাজ ধাজ কিছু করে নাকি পড়াশোনা? ওর নাম আবিদ তালুকদার। আর ও 3 বছর যাবৎ চাকরি করে। আর চাকরিটাও বেশ ভালো, বেতন প্রায় 35,000। তাহলে তো বেশ ভালোই। কাল বিকেল 5টায় ছেলেটাকে আমার হাসপাতালের পাশের ক্যাফেতে নিয়ে আয়, ওখানেই কথা বলবো ওর সাথে। মেঘ তো খুশিতে পারছে না, এক লাফে গিয়ে আবিদের কোলে পড়ে। তারপর আবিদের গলা জড়িয়ে কানে কানে বলে, বিয়েটা আমাদের হচ্ছে। আবিদ, শুনছো? কিন্তু রাতুলের এই ক্যাফেতে দেখা করাটা মেঘের মায়ের পছন্দ হলো না। সে বলল, ছেলেকে ক্যাফেতে কেন ডাকবি? ছেলে তার গার্জিয়ান নিয়ে বাসায় আসুক, পারিবারিকভাবে কথা বলি। না আম্মু, আগে আমি ছেলেটাকে দেখে নেই। আমি ফাইনাল হলেই ছেলেকে তার ফ্যামিলি নিয়ে বাসায় আসতে বলবো। আগে আমি দেখি আমাদের মেঘের পছন্দ ঠিক কতটা খাঁটি। আচ্ছা, যা ভালো বুঝিস কর। পাশ থেকে মেঘের ভাবি মেঘকে জড়িয়ে ধরে বলল, কিরে, সব তো আমার কাছে বলিস, আর এতদিন ধরে আমার নায়িকাটা তার নায়ককে লুকিয়ে রাখলো আমার থেকে। মেঘ আর মেঘের ভাবির সম্পর্কটা অনেক ভালো। কেউ দেখলে বুঝবেই না যে ভাবি আর ননদের সম্পর্ক। ওরা এমনভাবে ব্যবহার করে যে সবাই ওদের ছোট বোন আর বড় বোন মনে করে। এবার রাতুলের 5 বছরের ছেলেটাও এসেই মেঘের কামিজ টেনে বলল, হিয়ে মেঘ, ফুইপুর বিয়ে খাবো। মেঘের যেমন লজ্জা লাগছিল ঠিক তেমনি খুশিও লাগছিল। আবিদকে খবরটা জানানোর জন্য অস্থির হয়ে আছে মেঘ। তাড়াতাড়ি রুমে ঢুকেই দরজা লাগিয়ে কতক্ষণ লাফিয়ে নিল। তারপর আবিদকে ফোন লাগালো। তখন প্রায় 4টে বাজে। হ্যালো আবিদ, শোনো। কথাটা বলতে গিয়েই থেমে গেল মেঘ। এই খবরটা দেখা করে দিলে আবিদ আরও বেশি খুশি হবে। আর আবিদের সেই খুশি হওয়া মুখটা দেখা থেকে বঞ্চিত হতে চায় না মেঘ। কথা ঘুরিয়ে বলল, খুব দেখা করতে ইচ্ছে করছে। বিকেলে অফিস ছুটির পরে আমরা যে রেস্টুরেন্টে দেখা করি ওইখানে আসো। তা না হলে এলাম, কিন্তু তুমি তো সপ্তাহখানেক পর পর দেখা করো। এই পরশু দেখা করে আজ আবার দেখা করতে চাইছো? এখন কি কলেজ আছে যে প্রতিদিন দেখা করব? বাসা থেকে কি বলে বের হব? এই জন্য তো সপ্তাহখানেক পর পর দেখা করি। তা আজ কি বলে বের হবা? আজ কিছুই বলা লাগবে না। বলা লাগবে না মানে? বাসায় কোনো সমস্যা হয়েছে মেঘ? না। বাসায় কোনো সমস্যা হলে বলো। আরে না বাল, এই তুমি এত পেঁচাচ্ছ কেন? দেখা করতে বলছি, দেখা করবা শেষ। এই কয়দিন তোমার সাথে দেখা না করে করে আমিও খিটখিটে হয়ে গেছি। আমার মেজাজটাও টেম্পার আবিরের মতো হয়ে গেছে। আবিদ একটু রসিকতা মিশিয়ে বলল, তোমার এসব মেজাজগুলো সহ্য করে যে এখনও তোমায় ভালোবেসে যাচ্ছি, তার জন্য তোমার আমায় ধন্যবাদ জানানো উচিত মেঘবানু। বলেই হেসে ফেলল আবিদ। তুমি আমার মেজাজ সহ্য করো? আজ দেখা হোক চান্দু, তোমায় দেখাচ্ছি মেজাজ কাকে বলে। আচ্ছা, দেখা যাবে, এখন কাজ আছে, রাখছি। রেস্টুরেন্টে দেখা হবে, আমি অফিস থেকে বের হয়ে ফোন দিব। আচ্ছা। ফোনটা রেখে কাজে ব্যস্ত হয়ে পড়ল আবিদ। মেঘ ফোনটা নিজের বুকের উপর রেখে চোখ বন্ধ করে ভাবছে সেই শুরুর দিনগুলো। অবশেষে বিয়ে করবে সে তার আবিদকে। মেঘ জানে সে যতটা না খুশি হবে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হবে তার আবেগ পাগলটা। 5টা বাজে। মেঘ রেস্টুরেন্টের কেবিনে বসে আছে। প্রায় 2 বছর যাবৎ মেঘ আর আবিদ এই রেস্টুরেন্টে দেখা করে আর এই কেবিনটাতেই বসে। এটা আসলে স্পেশালি কাপলদের জন্য ডিজাইন করা। কেবিনগুলোর বাইরে থেকে কিছুই দেখা যায় না, যাতে কাপলরা যথেষ্ট প্রাইভেসি পায় আর কি। রেস্টুরেন্টের প্রায় সব স্টাফরাই মেঘকে আর আবিদকে চিনে। মেঘকে আজ আগে এসে বসে থাকতে দেখে একটা স্টাফ বলেই ফেলল, ম্যাম, স্যার কি রাগ করেছে? না তো, কেন জিজ্ঞেস করলেন? না মানে সবসময় স্যার আগে এসে ওয়েট করে, তারপর আপনি আসেন, তাই আর কি। কথাটা শুনেই মেঘ হেসে বলল, তেমন কিছু না। 5টা 25-এর দিকে আবিদ এলো।
এসেই ক্যাবিনে মেঘকে দেখতে পেয়ে বলল, অফিসে কাজ ছিল গো, আর আজ তো ইতিহাস রচিত হলো, মেঘ এসে আমার জন্য ওয়েট করছে। মেঘ আবিদের হাত ধরে টেনে বসিয়ে দিল। আবিদ বসে হাতটা পেছন থেকে নিয়ে মেঘের কোমরে রাখলো। এটা আবিদের অভ্যেস, আর মেঘও এই অভ্যেসে অভ্যস্ত। মেঘও তার মাথাটা আবিদের কাঁধে রাখলো। আবিদ জিজ্ঞেস করলো, কি খাবে বলো? কথাটা বলেই আবিদ গ্লাস নিয়ে পানি খাওয়া শুরু করলো। মেঘ আবিদকে অবাক করে দিয়ে বলল, তোমায় খাবো। কথাটা শোনার সাথে সাথেই আবিদ বিষম খেল। মেঘ হেসে ফেলল। আবিদ ভ্রু কুচকে মেঘের কপালে হাত দিয়ে বলল, তোমার শরীর ঠিক আছে তো? মেঘ কোনো কথা না বলে আবিদকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিদও পিঠে হাত রাখল, কিন্তু মেঘের এই আচরণ অস্বাভাবিক লাগছে আবিদের কাছে। মেঘ আবিদকে জিজ্ঞেস করলো, সারাদিন সিগারেট খেয়েছো? আবিদ মেঘের সাথে ঝগড়া না হলে সিগারেট খায় না, এটা শুধু আবিদই জানে। আবিদ মাথা নেড়ে বলল যে খায়নি। মেঘ আবিদের কপালে, দুই গালে, তারপর ঠোঁটে চুমু খেল। আবিদ আহাম্মকের উপর আহাম্মক হয়ে যাচ্ছে। মেঘ তার মুখটা আবিদের কানের কাছে নিয়ে তারপর আবিদকে বলল, আজকে বাসায় তোমার কথা বলছি। ভাইয়া কাল বিকেল 5টায় তোমাকে নিয়ে ক্যাফেতে দেখা করতে বলছে। সব ঠিকঠাক হলে বিয়ে দিয়ে দিবে। বিয়েটা আমাদের হচ্ছে। আবিদ পাগলা, শুনছো? আবিদ মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মেঘের কপালে চুমু খেয়ে বলল, থ্যাঙ্কস ফর দিস সারপ্রাইজ। এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল। আমি জানি তো, এই জন্যই ফোনে না বলে দেখা করতে বলেছি। তোমার মুখের এই হাসিটা মিস করতে চাইনি। আবিদ মেঘের ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ মেঘবানু। আই লাভ ইউ 2, 3, 4, 5, 6। মেঘ কিছুটা হাসল মেঘের কথা শুনে। মেঘ আবিদের বুকে মাথা রেখে আদর মাখা কণ্ঠে বলতে শুরু করলো, আবিদ, এই 2-3 দিন প্লিজ একটু রাগটা মেরে ফেলিও। শর্ট টেম্পার যাতে না চলে আসে তোমার। দেখো ভাইয়া অনেক ভালো, কিন্তু এক কথার মানুষ। বাসার ভাইয়ার উপরে কেউ কথা বলবে না। উনি হ্যাঁ বললে হ্যাঁ, আর না বললে দিলে সেটা হ্যাঁও হবে না। তাই উনি তোমায় আগে ক্যাফেতে দেখা করতে বলেছে। তারপর যদি তার পছন্দ হয় তাহলে তোমার গার্জিয়ান নিয়ে বাসায় যেতে বলবে। আমি জানি তুমি ভাইয়াকে মানিয়ে নিতে পারবে তোমার কথার জাদুতে। আমি ভুলে গেছিলাম ভাইয়া আর কোন চিজ। শুধু রাগটা উঠিও না, আর এই 2-3 দিনে কোনো ঝামেলায় জড়িও না। প্লিজ প্লিজ আবিদ, আমি চাই না তোমার এই রাগ বা কোনো ঝামেলার কারণে আমি তোমায় হারিয়ে ফেলি। আচ্ছা, আমি এই 2 দিন কন্ট্রোল করব নিজেকে, আর কোনো ঝামেলায় জড়াবও না। খুশি? এবার আমায় চুমু খেতে দাও। বলেই আবিদ মেঘের ঠোঁটে ঠোঁট চেপে দিল। আজ ওরা দুজনেই খুশি। রাতে ফোনে বেশ কিছুক্ষণ কথা বললো ওরা, যেখানে মেঘের একমাত্র কথা ছিল, আবিদ প্লিজ কাল যাতে ভাইয়া রাজি হয়ে যায়। উনি না বললে কিন্তু সব শেষ হয়ে যাবে। আবিদও বলল যে সে রাজি করিয়ে ছাড়বে, তার মেঘকেই লাগবে। সকালে 7:45 আবিদ ঘুম থেকে উঠল। আবিদ ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য ডাইনিংয়ে গেল। আবিদের ফ্যামিলির সবাই একসাথে নাস্তা করে। আবিদ আর ওর বাবা নাস্তা করে চলে যায় অফিসে, আর ওর বোন ইস্যু চলে যায় প্রাইভেটে। নাস্তা শেষে আবিদ ওর মাকে বলল, আম্মু, আমার ডার্ক ব্লু স্যুটটা একটু ইস্ত্রি করে রেখো তো। হঠাৎ শ্যুট? কোথাও যাবি? একটু কাজ আছে, পরে বলবো। ইস্যু আবিদকে কোনোই দিয়ে ধাক্কা মেরে বলল, ভাবির সাথে কই যাবি ওইটা বল। পরে বলবো, অফিসে লেট হয়ে যাচ্ছে। বলেই অফিসের জন্য বাসা থেকে বের হয়ে গেল। আবিদ ফুরফুরে মেজাজে বাইক চালাচ্ছে। খানিক বাদে ট্রাফিকে আটকে গেল। বাইকের ইঞ্জিন অফ করে দিয়ে বসে বসে শীষ বাজাচ্ছে আবিদ। তখনই খেয়াল করলো ট্রাফিক পুলিশ একটা বুড়ো রিক্সাওয়ালার সাথে তর্কাতর্কি করছে। আসলে রিক্সাওয়ালার রিক্সাটা একটু গর্ত মতো জায়গায় আটকে গেছে, আর রিক্সাওয়ালা বুড়ো হাওয়ায় ঠিক টেনে উঠাতে পারছে না, আর এই জন্যই মূলত এই জ্যাম। এক পর্যায়ে ট্রাফিক পুলিশ বিরক্ত হয়ে বুড়ো রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরে দিল। আবিদের পায়ের রক্ত মাথায় উঠে গেল। সোজা বাইক স্ট্যান্ড করে গিয়ে ট্রাফিক পুলিশকে থাপ্পড়ানো শুরু করলো। আর ওই রিক্সাওয়ালা আবিদকে টানছিল যাতে ওইভাবে না মারে, কারণ আবিদ যাকে মারছিল সে একজন পুলিশ। আবিদের সেদিকে খেয়ালই নেই, পুলিশটাকে মারছে আর বলছে, কিরে, ক্ষমতা পেয়ে মাথায় উঠে গেছিস না? বাবার বয়সে একটা মানুষের গায়ে হাত তুলবি? আর তখনই জ্যামের মধ্যে ঢুকে মেঘের ভাই রাতুলের গাড়ি। দূর থেকে আবিদের কথাগুলো শোনা যাচ্ছিল না। রাতুল শুধু দেখতে পেল যে আবিদ ওই পুলিশটাকে মারছে, আর ওই বৃদ্ধ লোকটা আবিদকে টানছে না মারার জন্য। এক পর্যায়ে আবিদের অনিচ্ছাকৃত ধাক্কায় ওই রিক্সাওয়ালাও নিচে পড়ে যায়।
রাতুল এসব দেখে গাড়ির স্টিয়ারিংয়ে একটা ঘুষি মেরে বলে, কি দেশ, এই ছেলেটা একটা পুলিশকে পেটাচ্ছে আর কেউ দেখছেই না, তারপর আবার যে আটকাতে যাচ্ছে তাকেও ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এসব কুলাঙ্গার আর অসামাজিক জীব ছাড়া আর কিছুই না। রাতুল গাড়ি থেকে নামতেই যাবে, তখনই ওর ফোনে হাসপাতাল থেকে ফোন আসে যে রাতুলকে তাড়াতাড়ি যেতে হবে, ইমার্জেন্সি কনফারেন্স আছে। আর ততক্ষণে মানুষ জড়ো হয়ে আবিদের হাত থেকে ওই পুলিশটাকে ছাড়িয়ে রিক্সাটাও রাস্তার পাশে নিয়ে গেছে, ফলে ট্রাফিকও ক্লিয়ার হয়ে গেছে। তাই রাতুল আর গাড়ি থেকে না নেমে রাগ নিয়েই গাড়ি টেনে হাসপাতালে চলে যায়। এদিকে আবিদ দাঁড়িয়ে থেকেই ওই পুলিশটাকে দিয়ে রিক্সাওয়ালার কাছে মাফ চাওয়াইছে, আর পুলিশটাও কোনো প্রতিবাদ না করে মাফ চেয়ে নিয়েছে, কারণ সব মানুষজন আবিদের পক্ষ হয়ে কথা বলছিল। আর এমন সময় পুলিশটার প্রতিবাদ করলে আরও গণধোলাই খেত, এটা পুলিশটা বুঝে গিয়েছিল। আবিদ যাওয়ার সময় পুলিশটাকে উদ্দেশ্য করে বলে, শোন, তোদের ক্ষমতা দেওয়া হয়েছে জনগণদের সেবা করার জন্য, হোক না কেন সেই জনগণ একজন ভিক্ষুক কিংবা একজন রিক্সা চালক। তোদের কোনো অধিকার নেই তাদের গায়ে হাত তোলার। আজকেই শিক্ষা নিয়ে নিস, না হয় ভবিষ্যতে এমন করতে গেলে দেখবি আমার মতো কেউ এসেই আবার শিক্ষা দিয়ে দিবে। আবিদ অফিসে চলে যায়। এর মধ্যেই আবিদ যখন রাস্তায় ছিল তখন মেঘ দুবার ফোন করেছিল আবিদকে, কেউ রাস্তার ঝামেলা চিল্লাপাল্লাতে আবিদ রিংটোন শুনতেই পায়নি। অফিসে গিয়ে আবিদ মেঘকে ফোন দিল। হ্যালো মেঘ, বলো। দুবার ফোন দিলাম, ফোন ধরলে না কেন? আবিদ জানে ও এখন এই রাস্তার ঝামেলার কথা বললেই মেঘ শুধু শুধু চিন্তা করবে, তাই কথা এড়িয়ে বলল, ফোন সাইলেন্ট করা ছিল। ও আচ্ছা, তুমি অফিসে চলে গেছো? মাত্র ঢুকলাম। এত লেট? রাস্তায় জ্যাম ছিল। নাস্তা করছো সকালে? তুমি? শোনো না, ঠিক টাইমে চলে আসবা ক্যাফেতে, আর দোয়া দরুদ পড়ো যাতে এসব ঠিকঠাক থাকে। আবিদ হেসে দিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? তোমার ভাইয়া বা ফ্যামিলি না মানলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। একদম বাজে কথা বলবা না তুমি। আমি পালিয়ে বিয়ে করব না। আমি আমাদের সুখের জন্য আমার ফ্যামিলির মান সম্মান ডুবাতে পারবো না, আর পরিবারের অভিশাপ নিয়ে আমরাও সুখী হব না। আর আমার তোমায়ও লাগবে, আমার পরিবারকেও লাগবে, আর এই দুটোই আমার কাছে রাখার সম্পূর্ণ দায়িত্ব তোমার। দায়িত্ব পালন হবে, এখন কাজ আছে, টাটা। আই লাভ ইউ। কাজ রেখে চলে আসি, ঘুরতে যাবো নে। মেঘ হেসে দিয়ে বলল, আল হাদি হতে হবে না, আর কয়েকটা দিনই তো, তারপর ইচ্ছে মতো ঘুরবো। এখন ঘুরতে যাওয়ার জন্য টাকা কামাও। বিয়ের পর ঘুরবো না, সারাদিন বাসায় থাকবো। কেন? যাতে তাড়াতাড়ি তুমি মা আর আমি বাবা হতে পারি। বাহ, তাহলে কাজ কে করবে? বিয়ের পরে কি বাবার টাকায় চলবা? আমার সেভিংস আছে কিছু, বিয়ের পরের 6 মাস শুধু বসে আদরকে মন ভরাবো, আর পেট ভরাতে ওই সেভিংসে হয়ে যাবে। অসভ্য একটা। কাজ করো, টাটা। লাভ ইউ। লাভ ইউ 2 3 4 5 6। আবিদ ফোনটা রেখে কাজে ব্যস্ত হয়ে পড়ল। বিকাল 3:30 বাজে। মেঘ রাতুলকে ফোন দিল। ভাইয়া, তোমার কাজ শেষ হবে কখন? আমি 5টা নাগাদ ক্যাফেতে থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বল না। ওর যদি কোনো ছোটোখাটো ভুল চোখে পড়ে, প্লিজ নজর আন্দাজ করে দিও। আমি কি কোনো পরীক্ষা নিচ্ছি নাকি ওর? পাগল মহিলা, আমি শুধু ওর সাথে কথা বলবো, আমার কোনো ইচ্ছে নেই ভিলেন হওয়ার। থ্যাংক ইউ ভাইয়া। হয়েছে, রাখছি, কাজ আছে আমার। আচ্ছা। বিকাল 4টা থেকে আবিদ মেঘকে ফোন দিল। হ্যালো, শোনো, আমি বাসায় যাচ্ছি, ওখান থেকে রেডি হয়ে সোজা ক্যাফেতে চলে যাব। আচ্ছা, আমি ক্যাফেতেই থাকবো। তুমি তো দেরি করো না, তবুও বলছি লেট করবা না একদম। ভাইয়া কিন্তু খুব টাইম মেনটেন করে চলে। ভাইয়া টাইম মেনটেন করে, আর বোনের টাইম সেন্সই নাই। বাহ, খুব সেন্স আছে। দেখো, আজ তোমাদের দুজনের আগে আমি ক্যাফেতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে রেডি হয়ে তোমায় ফোন দিব। আচ্ছা, টাটা। আবিদ ফোনটা রেখে বাসায় গিয়ে রেডি হয়ে নিল। তারপর মেঘকে জানিয়ে দিল যে সে বাসা থেকে বের হয়ে গেছে। 4:50 বাজে। মেঘ ক্যাফেতে বসে আছে। 5টা নাগাদ মেঘের ভাইয়া চলে এলো। এদিকে আবিদ জ্যামে আটকে আছে। মেঘ আবিদকে ফোন দিল। কোথায় তুমি? ভাইয়া এসে বসে আছে। রাস্তায় জ্যাম, 5 মিনিট ওয়েট করো, আসতেছি। আচ্ছা জলদি আসো, আমার নার্ভাস লাগতেছে খুব। ডোন্ট ফিল হিজিবিজি, জাস্ট ফিল
চিজি অ্যান্ড ইজি। আই এম কামিং। জ্যাম ছুটে গেছে, রাখছি, এসে কথা বলবো। মেঘ হেসে ফোনটা রেখে দিয়ে রাতুলকে বলল, রাস্তায় জ্যাম নাকি? আর 5 মিনিট লাগবে। আচ্ছা, তোর আবিদ কফি খাই তো? হ্যাঁ খায়। তাহলে 3 কাপ কফি অর্ডার করে দিচ্ছি। আচ্ছা। রাতুল ওয়েটারকে ডেকে 3 কাপ কফি অর্ডার করে দিল। 5 মিনিট পর আবিদ বাইক পার করে ক্যাফেতে ঢুকলো। রাতুল আর মেঘ হাসাহাসি করে কথা বলছিল। হঠাৎ আবিদকে দেখে রাতুলের মেজাজ গরম হয়ে যায়। আবিদের মুখটাও এখনও ভোলেনি রাতুল। আবিদকে দেখি রাতুল নিজে বলল, স্যুট পরে একটা অসামাজিক জীব ঘুরছে। কিন্তু পরক্ষণেই যখন আবিদ এসে ওদের টেবিলে সামনে দাঁড়িয়ে ওকে হাসি মুখে সালাম দেয়, তখন খানিকটা হতভম্ব হয় রাতুল। এই বেয়াদব ছেলেটাকে মেয়ে কীভাবে পছন্দ করতে পারে? আবিদ এসে রাতুলকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। রাতুল আবিদের সালামে উত্তর না দিয়েই দাঁড়িয়ে যায়। মেয়েকে জিজ্ঞেস করে, এই কি তোমার পছন্দ করা ছেলে আবিদ? হ্যাঁ ভাইয়া, ওই আবিদ। শোনো মেঘ, এই যদি তোমার পছন্দ হয় তাহলে এ ছেলের সাথে তোমার বিয়ে হবে না। আমি জেনে শুনে কোনো বেয়াদব ম্যানারলেস অসামাজিক জীবের কাছে আমার বোনের বিয়ে দিব না। আবিদ আর মেঘের হাসি মাখা মুখটা নিমিষেই কালো হয়ে গেল। এ কথা শুনে আবিদ যেন কান দিয়ে আর কিছু শুনতেই পারছে না। আবিদ ঠিক বুঝতেই পারছে না মেঘের ভাইয়া এসব কী বলছে, কাকে বলছে আর কেন বলছে। কারণ এর আগে আবিদ মেঘের ভাইয়াকে কখনো দেখেইনি। তাহলে মেঘের ভাই কেন এসব বলছে? রাতুলের কথা শোনার পর মেঘের তো কলিজা কেঁপে গেছে পুরো। মেঘের কণ্ঠস্বর যেন বেরিয়ে হচ্ছে না। মেঘ ভেজা কণ্ঠে কাপা স্বরে রাতুলকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে সেটা বলে না হয় এই কুলাঙ্গারকে আর লজ্জা নাই দিলাম। অবশ্য এর লজ্জা আছে বলে আমার তেমন মনে হয় না। রাতুলের মুখে এসব কথা শুনে আবিদের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। পারছে না এখানে খুন করে ফেলে রাতুলকে, কিন্তু সে মেঘকে কথা দিয়েছে যে সে রাগ দেখাবে না। তাই স্বাভাবিকভাবেই রাতুলকে বলল, দেখুন ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা বসে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেই প্লিজ। আবিদ একদম নম্রতা ভদ্রতা মিশিয়ে কথাটা বলে, কিন্তু রাতুল চিৎকার করে বলে, জাস্ট শাট ইয়োর মাউথ অফ। আমি আমার বোনের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। আর কি মিটিয়ে নিব? তোমার মতো একটা অসভ্য অসামাজিক জীবের সাথে আমি আমার বোনের বিয়ে কখনোই দিব না। রাতুলের চিৎকারে ক্যাফের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আবিদ চারপাশে দেখল। আবিদের মনে যাচ্ছে রাতুলের মাথাটা ধরে জাস্ট মাটিতে পুঁতে দিতে, কিন্তু না, তার ধৈর্য রাখতে হবে। আবিদ নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমায় এসব তকমা দিচ্ছেন প্লিজ বলবেন? আবার জিজ্ঞাসা করছো? সকালে একটা ট্রাফিক পুলিশকে ভরা রাস্তায় মারলে, ধাক্কা দিয়ে একটা বাবার বয়সী বুড়ো মানুষকে ফেলে দিলে, তোমার জন্য অতগুলো মানুষ জ্যামে দুর্ভোগ পোহালো, সবাই তোমার তামাশা দেখতে তোমার চারপাশে জড়ো হলো। তারপরও তুমি সাফাই গাইবে যে তুমি বেয়াদব, অসভ্য, ম্যানারলেস, অসামাজিক জীব নও। আবিদের কাছে এবার ব্যাপারটা পরিষ্কার হলো। তাই আবিদ নিজেকে শান্ত করে রাতুলকে বোঝানোর জন্য বলল, দেখুন ভাইয়া, আপনি যা বলছেন তা ঠিক, কিন্তু আপনি পুরো ব্যাপারটা জানেন না। আমায় ব্যাখ্যা দেওয়ার একটা সুযোগ দিন। আই ক্যান এক্সপ্লেইন। কিসের এক্সপ্লেন? যে ছেলে রাস্তায় দাঁড়িয়ে তামাশা করতে পারে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হবে, তার সম্মানবোধ কেমন হবে তা আমার বোঝা হয়ে গেছে। আবিদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ফ্যামিলির কথায় প্রতিবাদ করেই ফেলল, একে তো আপনি না জেনে আমায় অপবাদ দিচ্ছেন, তার উপরে সিন ক্রিয়েট করছেন। আমার ফ্যামিলি নিয়ে কথা বলছেন, আমার সেলফ রেসপেক্ট নিয়ে কথা বলছেন। আমি নাকি ভরা রাস্তায় তামাশা করেছি, তাহলে আপনি এখানে কি করছেন? আপনিও তো একটা পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করছেন। তাহলে আপনার আর আমার মধ্যে তফাৎটা কোথায়? তুমি যদি আমার বোনের পরিচিত না হতে তাহলে আমার সাথে এভাবে কথা বলার জন্য তোমার দাঁতগুলো আমি খুলে ফেলতাম। কিন্তু তোমার মতো মান সম্মানহীন একটা অসামাজিক জীবের সাথে কথা বলে আমি নিজের মান সম্মান হারাতে চাচ্ছি না। আবিদ চুপ করে দাঁড়িয়ে রাগ নামানোর চেষ্টা করছে। আবিদের শরীর গরম হয়ে গেছে রাগে, প্রচুর ঘেমে গেছে আবিদ, চোখ লাল হয়ে গেছে আবিদের। আবিদ ভদ্রতা দেখানোর জন্য আর নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য নিজের দিকে তাকিয়ে আছে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে, তার পৃথিবীটাই যেন উল্টে গেছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মেঘে। রাতুল মেঘের দিকে তাকিয়ে বলল, শোনো মেঘ,
এরকম একটা ছেলের সাথে আমি তোমার বিয়ে দিতে পারবো না। আমি তোমায় আগেই বলেছি যে আমি তোমার বিয়েতে ভিলেন হব না, কিন্তু তুমি যাকে পছন্দ করেছো সে নিজেই মস্ত বড় ভিলেন। তুমি ভালো করেই জানো আমি এক কথার মানুষ, তাই বলছি এর সাথে তোমার বিয়ে অসম্ভব। অসম্ভব মানে অসম্ভব। কথাটা বলেই রাতুল বেরিয়ে যেতে নিল। আবিদ রাতুলের পেছনে যেতে যেতে বলল, ভাইয়া একটাবার শুনুন, আপনি সম্পূর্ণ ভুল বুঝছেন। ভাইয়া আল্লাহর দোহাই লাগে, একটাবার শুনুন। কিন্তু কোনো লাভই হয় না। রাতুল কোনো কথা না শুনেই চলে যায়। আবিদ ক্যাফেতে ঢুকে দেখে মেঘ নিচে বসে বসে কাঁদছে। আবিদ মেঘের কাছে গিয়ে মেঘের সামনে বসে মেঘের 2 বাহু ধরে বলে, কিছু হয় নাই বাবু, আমি সব ঠিক করে দিব। মেঘ চোখ মুছে আবিদের দিকে তাকিয়ে বলে, তুমি কি ঠিক করে দিবে আবিদ? কি আছে আর ঠিক করার মতো? আমি তোমায় বলেছিলাম তো যে এই 2টা দিন কোনো ঝগড়ায় জড়িও না। তোমার আল্লাহর দোহাই লাগে, কোনো ঝগড়ায় ঝামেলায় জড়িও না। কিন্তু তুমি কি করলে আবিদ? ভরা রাস্তায় হাঙ্গামা করে দিলে। এখন সব শেষ, সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম আমি তোমায়। এখন তুমি খুশি হয়েছো আবিদ? তোমার কলিজা ঠান্ডা হয়েছে তো? চিৎকার করে এসব বলতে থাকে মেঘ। মেঘের এমন ভিত্তিহীন কথায় আবিদ অপমান বোধ করে খুব। মেঘ কখনো আবিদের সাথে এভাবে কথা বলেনি, আর মেঘ আবিদের সাথে এভাবে কথা বলতে পারে তা আবিদের কল্পনারও বাহিরে। আবিদ ভেবেছিল মেঘ ওর কাছে সত্যিটা জানতে চাইবে, কিন্তু না, মেঘ ওর ভাইয়ের মতো অপবাদ দিচ্ছে। তবুও আবিদ মেঘকে ধরে ওঠানোর চেষ্টা করে বলল, সবাই দেখছে মেঘ, চলো এসব নিয়ে পরে কথা হবে। মেঘ আবিদকে ধাক্কা মেরে বলে, আর কি কথা হবে আবিদ? আমি জানতাম যে তুমি এরকম কিছু একটা করবা। ঠিক এই ভয়টাই হচ্ছিল আমার। তুমি আসলে একটা ম্যানারলেস, বেয়াদব, অসামাজিক জীব। না হয় আমার ভাই কাউকে এসব বলার মানুষ না। মেঘের মুখে এসব কথা শোনার পরে আবিদের রাগ আর তার নিয়ন্ত্রণে থাকলো না। সে এবার বলা শুরু করলো। বলা বলে ভুল হবে, চিৎকার করা শুরু করলো। কি বললি? আমি ম্যানারলেস? আমি বেয়াদব? আমি সামাজিক জীব নই? এই তোর ভালোবাসা? এই চিনিস তুই আমারে? তোর বিশ্বাস হয়ে গেল সব, যে আমি শুধুই একটা মানুষের গায়ে হাত তুলে ফেলবো, তাও আবার একটা পুলিশের গায়ে? আরে একটা বুড়ো রিক্সাওয়ালার গায়ে হাত তুলেছিল পুলিশটা, আমার সহ্য হয় নাই। কারণ আমি তো তোদের মতো সামাজিক, আদবওয়ালা, ম্যানারওয়ালা, সভ্য মানুষ না। তাই আমি গিয়ে মারা শুরু করি। আর কি বললি? তোর ভাই শুধুই কাউকে এসব বলবে না? আরে তোর ভাই তো একটা বলদ। এইটা ডাক্তার কিভাবে হয়েছে? এতবার বললাম তোর গোষ্ঠীটা কিলাইয়া একটু কথা শোন, আমায় বোঝানোর সুযোগ দে, কিন্তু না শুনলো বলদের বাচ্চায়। তোর আর তোর ভাইয়ের কি মনে হয় মান সম্মান তোদেরই আছে? আর আমি ভেসে আসছি, তোরাই বলে যাবি আর আমি সহ্য করে যাব? এতক্ষণ শুধু তোকে দেওয়া কথা রাখতেছিলাম যে আমি তোর ভাইয়ের সামনে রাগ নিয়ন্ত্রণ করব। আর আমি কোনো ঝামেলায় জড়াইনি, ওটাকে অন্যায়ের প্রতিবাদ করা বলে। আর তুই বললি না সারা জীবনে আমায় আর তোর পাওয়া হলো না। সত্যি কথাই বলছিস, আমি আর আগাবো না। বহুত বলে ফেলছিস তোরা, বহুত হইছে। এতক্ষণ আমার অপমান, আমার ফ্যামিলির অপমান অনেক সহ্য করছি। আর না, আজকের পর থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, সমস্ত যোগাযোগ বন্ধ। তুই আজকের পর থেকে আমায় মুখই দেখাবি না, আর ফোন দিবি না তুই আমায়। তুই কি ফোন দিবি? আমায় তো বেহায় বানায় ফেলছস। আমি ফোন দিয়ে ফেলবো তোকে? ফোনই থাকবো না তো ফোন কোথা থেকে দিব? ম্যানেজার কই? মুহূর্তেই ম্যানেজার দৌড়ে আসে। আসলে এতক্ষণ ক্যাফে স্টাফরা এসব না আটকিয়ে হতভম্ব হয়ে সব দেখছিল। ম্যানেজার আসতেই আবিদ মানিব্যাগটা ম্যানেজারের হাতে দিয়ে বলে, যা ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত ভাই। এখানে ৬,০০০-এর মতো আছে, না হলে ফোন দিয়েন। মানিব্যাগের মধ্যে আমার কার্ড আছে, বাকিটা পাঠিয়ে দিব। ম্যানেজার কিছু বলতে যাবে তখন আবিদ চিৎকার দিয়ে বলে, লিভ আই সেইড। তারপর মেঘের সামনে বসে বলে, তোর সাথে যা ছিল সব এখানেই শেষ। খোদা হাফেজ মেঘ রহমান। তোর এই বলদা ভাইয়ের পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করে ভালো থাকিস। বলেই আবিদ বেরিয়ে যেতে ধরে। মেঘ পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু আবিদ দ্রুত পায়ে বের হয়ে যায় ক্যাফে থেকে। মেঘ ক্যাফেতে এসে টেবিলে মাথা দিয়ে কাঁদতে থাকে। একটু পরেই ম্যানেজার এসে বলে, ম্যাম সরি টু ডিস্টার্ব ইউ, আমরা 3 কাপ কফির দাম রেখেছি, বাকি টাকা মানিব্যাগই আছে।
আর এই শার্টের কোটটা। ম্যানেজার কোট আর মানিব্যাগটা দিয়ে চলে যায়। মেঘ ওখানেই বসে কাঁদতে থাকে। কি করবে মেঘ এখন? ওর ভাই যদিও বুঝে যায়, কিন্তু আবিদ তো আর বুঝবে না। আবিদকে কেন বললো সে এসব? কতক্ষণ নিয়ন্ত্রণ করেছিল আবিদ? আবিদ তো এতক্ষণ সহ্য করার মানুষ না। কত অপমানই না সহ্য করে দাঁড়িয়েছিল, আর আমিও কে এসব বললাম? নিজের প্রতি প্রচুর রাগ আর ঘৃণা হচ্ছে মেঘের। আবিদ বাইক চালাচ্ছে বেপরোয়াভাবে। চোখগুলো লাল হয়ে আছে, পানিও গড়িয়ে পড়ছে চোখ বেয়ে। ঠোঁটের কোণে একটা জ্বলন্ত সিগারেট। বরাবরের মতো পারদর্শিতার সাথে ধোঁয়া ত্যাগ করছে আবিদ। বাইকটা একটা মদের দোকানের সামনে থামালো। দোকানে ঢুকে বলল, 3 বোতল হুইস্কি দিন। 3 বোতল হুইস্কি প্যাক করে দেওয়া হলো। আবিদ প্যান্টের পেছনের পকেটে হাত দিতেই খেয়াল হলো মানিব্যাগটা আসলে কোথায়। একরাশ বিরক্তি নিয়ে দোকান থেকে বের হয়ে আসলো। বাইক চালিয়ে সোজা বাসার পার্কিংয়ে চলে আসলো। বাইক পার্ক না করেই বাইকটা ধুম করে ফেলে দিল। ফলে বাইকের লুকিং গ্লাসগুলো ভেঙে গুরু গুরু হয়ে গেল। লিফট থেকে নেমে সিগারেটে শেষ টান দিয়ে বাসার কলিং বেল চাপলো। মিনা বেগম এসে দরজাটা খুলে দিল। ছেলেকে দেখেই বুঝতে পারছে যে ছেলে মোটেও স্বাভাবিক নয়। চুলগুলো এলোমেলো, ঘেমে নিয়ে গেছে, চোখগুলো রক্তবর্ণ, শার্টের রিং খোলা আর গায়ে কোটও নেই। মিনা বেগম উদ্বিগ্ন হয়ে বলল, কি রে আবিদ, তোর এ অবস্থা কেন? আমার রুমের দরজায় আমি যাতে একটা টোকার শব্দ না পাই। কথাটা বলেই আবিদ তার রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। মিনা বেগম কঠোর গলায় জিজ্ঞেস করলেন, আবিদ কি হয়েছে? আমায় একা ছেড়ে দাও। কথাটা বলেই আবিদ রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। মিনা বেগম ভালো করেই জানে যে তার ছেলে এখন ঠিক কতটা রেগে আছে। কিন্তু আবিদ এভাবে রেগে গেল কেন? এখনও তো ডাকাও যাবে না। ঘর ভাঙচুর করা শুরু করবে তাহলে। মিনা বেগম নিরুপায় হয়ে চিন্তা আর মনে একটা স্পষ্ট প্রশ্নবোধক চিহ্ন নিয়ে সংসারের কাজে মন দিলেন। আবিদ রুমে ঢুকে সামনের দেওয়ালে নিজের একটা হাসি মুখের ছবি দেখতে পেল। পাশে একটা ফুলের টব ছিল। ফুলের টবটা ছুঁড়ে মারল ছবিটার দিকে। মুহূর্তেই ফুলের টবটা আর বাঁধানো ছবির কাজ ফ্রেম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে আবিদের। কখনো আবিদের এরকম কষ্ট হয়নি। মেঘ কীভাবে পারলো এইভাবে বলতে? একটাবার বোঝার চেষ্টা করলো না? ও আমায় বলেছিল যে আমার দায়িত্বহীনতার কারণে ওর ভাই এরকম করেছে। আবিদ আর ভাবতেই পারে না। পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে টানা শুরু করে। নিচে বসে খাটের সাথে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া ছাড়তে থাকে। মেঘ কোনো মতেই বাসায় এসেছে। মেঘের পা দুটো থরথর করে কাঁপছে। নিজেকে রুমে বন্ধ করে নিয়ে চিৎকার করে কেঁদে ফেলল মেঘ। এতদিন ধৈর্য ধরে আজ কেন অকারণে ধৈর্য হারা হয়ে গেলি? মেঘের চিৎকার শুনে ওর মা দৌড়ে এসে ওর দরজায় ধাক্কা দিতে দিতে বলে, এই মেঘ কি হয়েছে? কাঁদছিস কেন? দরজা খোল মেঘ। মেঘ কাঁদতে কাঁদতেই বলে, একটু একা থাকতে দাও মা। কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? ক্যাফেতে রাতুল তোকে কিছু বলেছে? প্লিজ মা, আমায় একটু একা ছাড়ো। কথাটা বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেঘ। মেঘের মা আর কিছুই খুঁজে পায় না বলার জন্য। তাই এই আশা নিয়ে চলে যায় যে কাদা শেষ করেই হয়তো কিছু বলবে। মেঘ অনবরত কেঁদেই যাচ্ছে আর ভাবছে কিভাবে পারলো সেটা। শুধু একটা বার ছেলেটাকে জিজ্ঞেস করলেই হতো যে সকালে কি হয়েছিল। সেটা না করে কি করলাম কি আমি এটা? কথাগুলো ভাবতেই মেঘের আত্মাটা চিৎকার করে উঠছে। কি করলো এটা? মেঘ কান্না করতে করতেই তামান্নাকে ফোন দেয়। তামান্না বসে বসে নুডলস খাচ্ছিল। মেঘ ফোন দিতেই রিসিভ করে হতভম্ব হয়ে গেল তামান্না। ওপাশ থেকে শুধুই ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। কেন কাঁদছে? অল্প কিছুতেই কাদার মানুষ তো মেঘ না। তাহলে কি হলো? এই মেঘ, মেঘ কি হয়েছে মেঘ? কথাগুলো বলতে বলতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল তামান্না। মেঘ চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আপু সব শেষ। আপু আবিদ। মেঘ কান্নায় ভেঙে পড়ে আর কিছুই বলতে পারে না। কারণ আবিদ আর মেঘের মধ্যে ঝগড়া প্রচুর হয়েছে, কিন্তু তা কেন বাইরের লোক কখনো জানেনি। বড়জোর জানলে তামান্না, জুলফিকার কিংবা তন্নি জানছে। এমনকি ওরা দুজন দুজনকে কখনো অপমান করে কথা বলেনি। এমনকি এই 3 বছরে আবিদ কখনো তামান্নাদের সামনেও মেঘকে তুই করেও বলেনি। কিন্তু আবিদ মেঘকে তুই করে বলতো যখন রেগে যেত, তার চ্যাটে, ফোনে কিংবা যখন শুধু একলা থাকতো তখনই। আর সেই আবিদ আজ ভরা ক্যাফেতে মেঘের সাথে এইভাবে কথা বলেছে।
মানে আবিদ আসলেই খুবই কষ্ট পেয়েছে। মেঘ কান্নাটা কিছু নিয়ন্ত্রণে এনে কিছু না লুকিয়ে সবটা নিরপেক্ষভাবে বলে তামান্নার কাছে। তামান্না এটা শুনেই পাশ থেকে অন্যটা নিয়ে মাকে বলে, আমি আবিদদের বাসায় যাচ্ছি, ফিরতে দেরি হবে। তারপর মেঘকে বলে, কি করেছিস সেসব? আবিদ কি এইটুকুও চিনিস না নাকি? আপু আমার হুঁশ ছিল না, আমি মেনে নিতেই পারছিলাম না যে আমার ভাইয়া এইভাবে না বলে চলে যাবে। শোন, তুই যেভাবেই হোক আবিদের সাথে এখন ফোনে কথা বল। আপু ওর রেগে ফোনটা ক্যাফেতেই ভেঙে চলে গেছে। শোন, আমি তোকে একটু বাদে ফোন দিচ্ছি। আমি অলরেডি গাড়িতে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমি ইস্যুর সাথে কথা বলে জানাচ্ছি তোকে। আচ্ছা আপু। ফোনটা রাখতেই যেন মেঘের কান্না বেড়ে যায়। কেঁদেই যাচ্ছে মেঘ, কিছুতেই মানতে পারছে না যে ওদের সম্পর্কে এই দিনটাও দেখার বাকি ছিল। তামান্না ইস্যুর ফোন দিল। হ্যালো ইস্যু, আবিদ কই রে? ভাইয়া তো একটু আগেই বের হয়েছে, এই প্রায় আধা ঘন্টা হবে। কি বলিস? কোথায় গেছে জানিস? না, কিন্তু ভাইয়াকে স্বাভাবিক লাগছিল না, আমি ডাকলাম শুনলো না। শোন, মেঘ আর আবিদের মধ্যে খুব ঝগড়া হয়েছে বড়। আবিদ বাসায় ঢোকার সাথে সাথে তুই মেঘকে ফোন দিয়ে আবিদের কাছে দিবি, ঠিক আছে? কি কিসের ঝগড়া? এত কিছু বলার টাইম নাই, তোকে যেটা বললাম সেটা কর। আমি তোদের বাসায় আসতেছি, বাকিটা এসে বলবো। আচ্ছা ঠিক আছে। তামান্না মেঘকে ফোন দিয়ে বলল যে সে আবিদ বাসায় নেই। বাসায় এসে ইস্যু ফোন দিয়ে আবিদের কাছে দিবে। তখন যাতেই মেঘ আবিদের সাথে কথা বলে আবিদকে ঠান্ডা করার চেষ্টা করে। মেঘ শুনে কিছুটা ঘাবড়ে গেল। বাসায় নেই মানে? কোথায় গেছে? দেখ, আমিও জানি না, তুই বরং অপেক্ষা কর বোন। আমি তোর পরিস্থিতিটা বুঝতে পারছি। দেখ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। খোদা যাতে সবটা ঠিক করে দেয় আপু, আর সহ্য হচ্ছে না। আবিদের একটা বন্ধু ড্রাগস রাখে তার কাছে এসেছে, এসে বলল, খুব কষ্ট আর রাগ হচ্ছে, জেগে থাকলে নিজেকেই খুন করে ফেলবো। প্রচুর ঘুমানোর মতো কিছু একটা দে। ওর বন্ধু একটা সিরিঞ্জ লোড করে দিয়ে বলল, নে বাসায় যে মেরে নিস, এটা শান্তির ঘুম হবে। আমি এসব মারতে পারি না, তুই মেরে দে। দেখ গা, কাঁপবে কিন্তু বাসায় যেতে পারবি তো? কলিজা কাঁপছে আমার, তুই মার। হাই ডোজের একটা ড্রাগস নিজের রক্তে মিশিয়ে মদের দোকানে গেল আবিদ। ড্রাগস ওর জেগে থাকার উপরে আয়ত্ত করে নিয়েছে। দৃষ্টি কিছুটা আবছা লাগছে। বাসা থেকে বের হওয়ার সময় মদ কেনার জন্য টাকা নিয়ে এসেছে। 2 বোতল হুইস্কি নিয়ে বাসায় এলো আবিদ। কলিং বেলের আওয়াজ শুনেই ইস্যু মেঘের কাছে ফোন দিল। ইস্যুর নাম্বার দেখেই মেঘ ফোন রিসিভ করে পাগলের মতো বলা শুরু করলো, আবিদ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি হুঁশেই ছিলাম না, মাফ করে দাও প্লিজ আবিদ। এই আবিদ। ভাবি আমি ইস্যু, ভাইয়া আসছে মনে হয়, আমি দিচ্ছি দাঁড়াও। ইস্যু দরজা খুলে দেখলো আবিদ এসেছে। একদম বদ্ধ উন্মাদ লাগছে আবিদকে। ইস্যু ফোনটা আবিদের দিকে এগিয়ে দিয়েই বলল, ভাইয়া নে ধর, মেঘ ভাবি ফোন করছে, কান্না করতেছে খুব। কে মেঘ? আমি মেঘ নামের কাউকে চিনি না। আমার জীবনে মেঘ নামের কারো অস্তিত্ব নেই। এরপর থেকে এই বাসায় যে মেঘের নাম তুলবে তাকে খুন করব আমি। চিৎকার দিয়ে কথাগুলো বলে ওঠে আবিদ। আসলে ওই হাই ডোজের ড্রাগসের ফলে আবিদের হিতাহিত জ্ঞানই নেই। আবিদের এমন রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায় ইস্যু। আর ফোনের ওপাশ থেকে আবিদের মুখে এই কঠোর কথাগুলো শুনে মেঘের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে শরীর থেকে। চোখ বন্ধ করে ফেলে মেঘ, চোখের পানিগুলো বেয়ে নিচে পড়ে যায়। ফোনটা পাশে রেখে কাঁদতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ। এ কান্না যেন থামবেই না। কি থেকে কি হয়ে গেল? কেন হলো এগুলো? আবিদ আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে। আবিদ আমি পারবো না তোমায় ছাড়া নিজের জীবন সাজাতে। চিৎকার দিয়ে কেঁদে ফেলে মেঘ। আবিদ রুমে ঢুকে দরজা বন্ধ করে মদের বোতলের ছিপি খুলে বোতলে চুমুক দেয়। পানি আর সোডা মেশানো চারা মদগুলো ঢকঢক করে গিলতে থাকে আবিদ। ঝাঁঝে কটা ছিলে যাচ্ছিল আবিদের। মদের ঝাঁঝে কপালে ভাঁজ পড়ে গেছে, কিন্তু আবিদ থামল না। উন্মাদের মতো 2 বোতল মদই শেষ করায় ব্যস্ত হয়ে পড়ল। উদ্দেশ্য একটাই, মদ খেয়ে ঘুমিয়ে গেলে আর কষ্ট হবে না। এদিকে তামান্না জ্যামে আটকে যাওয়ায় আবিদদের বাসায় পৌঁছাতে লেট হয়ে যায়। রাস্তায় মেঘের কাছে ফোন দিয়ে জানতে পারে যে আবিদ কী বলেছে মেঘকে নিয়ে। তামান্না মেঘকে আশ্বস্ত করে যে সে সব ঠিক করে দিবে। তামান্না আবিদের বাসায় যখন পৌঁছায় তখন আবিদের শরীরে একটা হাই ডোজের ড্রাগ লিকুইড।
আর 2 বোতল মদ দৌড়াচ্ছিল। আসলে তামান্না আবিদের বাসায় যেতে বড্ড দেরি করে ফেলে। তামান্না যাবার আগে আবিদ বেহুশ হয়ে যায়, কারণ ওই রকম হাই ডোজের ড্রাগস আর সাথেই 2 বোতলের মদের নেশা আবিদের শরীরে নিতে পারেনি, কারণ আবিদ এসব কখনো ধরেইনি। শুধু সিগারেটই সীমাবদ্ধ থাকতো ওর নেশা। আর আবিদ ঘুণাক্ষরেও টের পায়নি ওই সিরিঞ্জে এমন হাই ডোজে ড্রাগ থাকবে। ও বুঝেছিল ঘুমের জন্য কোনো কিছু হবে হয়তো, তাই বডিতে ইনজেক্ট করে নিয়েছিল। এদিকে তামান্না আবিদের দরজা ধাক্কিয়েই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে সব নিস্তব্ধ। তামান্না কিছুই মাথায় ঢুকছে না, বারবার শুধু আত্মহত্যার কথা মাথায় আসছিল। কিন্তু এইটা কি করে সম্ভব? আবিদ যথেষ্ট শক্ত মনের মানুষ, ও তো এত সেন্টিমেন্টাল না। তামান্না ইস্যুকে দিয়ে নিচ থেকে দারোয়ান ডাকালো, আর দারোয়ানকে দিয়ে এই দরজা ভাঙানো হলো। রুমে ঢুকেই আবিদকে দেখতে পেল চড়ে উপর হয়ে পড়ে আছে। রিনা বেগম আবিদ পুরে চিৎকার দিয়ে উঠল। তামান্না রুমে এগিয়ে দেখতে পেল 2টো মদের বোতল পড়ে আছে, কিন্তু মদ খেয়ে তো এত তাড়াতাড়ি বেহুশ হবে না। তাহলে কি স্লিপিং পিল খেয়েছে? চারপাশটা দেখলেও কিন্তু স্লিপিং পিলের কোনো খোসা দেখতে পেল না। ইস্যু আর তামান্না মিলে আবিদকে খাটে শোয়ালো। তারপর তামান্না ডাক্তারকে ফোন দিল। এই ডাক্তার ওদের 2 ফ্যামিলিকেই ভালোভাবে চেনে, আর আবিদের বাবা রাশেদ তালুকদারেরও খুব ভালো বন্ধু। তামান্না সব খুলে বলাতে ডাক্তার সাহেব কিছুটা আন্দাজ করতে পারেন। ডাক্তার তামান্নাকে বলে, শোনো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আছি। ওর শরীর কি ঘামছে? হ্যাঁ আঙ্কেল, প্রচুর ঘামছে। ফ্যানটা হাই স্পিডে ছেড়ে দিয়ে ওর পাগুলো মেসেজ করতে থাকো, আমি আসছি। তামান্না ডাক্তারের কথা অনুযায়ী ফ্যান ছেড়ে আবিদের পাগুলো মেসেজ করতে থাকলো। প্রায় 10 মিনিট পর ডাক্তার সাহেব এলো, সাথে 2জন কম্পাউন্ডার নিয়ে। রিনা বেগম সাথে 2জন কম্পাউন্ডার দেখে আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। ভাই, আবিদের যাতে কিছু না হয়, ওর মারাত্মক কিছু হলে হসপিটালে নিয়ে চলুন। ভাবি, আমায় একটু দেখতে দিন। ডাক্তার আবিদের নার্ভ চেক করতে গিয়ে দেখলেন কিছুটা জায়গায় ফুলে আছে। তার মানে আবিদ শরীরে কিছু ইনজেক্ট করিয়েছে, তার সাথেই 2 বোতল মদ খেয়েছে। ডাক্তার তাড়াতাড়ি একটা পাইপের মতো নল বের করলো, আর রিনা বেগমকে বলল, ভাবি, বর্ডারটা গামলা নিয়ে আসুন। রিনা বেগম দৌড়ে গামলা আনতে চলে গেল। তারপর ডাক্তার আবিদকে একটা ইঞ্জেকশন পুশ করলো, যার ফলে ওই ড্রাগসের প্রভাব মাত্রাটা কমে আসবে। ডাক্তার আগে থেকে এমন কিছুটা সন্দেহ করেছিল, তাই ল্যাব থেকে আসার সময় এসেনশিয়াল অ্যাক্সেসরিজ নিয়ে এসেছিল। রিনা বেগম গামলা নিয়ে আসতে ডাক্তার সাহেব কম্পাউন্ডারদের সাহায্যে আবিদকে আছোয়া করে গ্লাভস পরে আবিদের মুখের মধ্য থেকে গলা অবধি পাইপটা নামিয়ে পাম্প করে, ফলে আবিদ বমি করে দেয়। তারপর ডাক্তার সাহেব রিনা বেগমকে বলে, ভাবি, 2টা লেবু চিপে নিয়ে আসেন, কোনো পানি মিশাবেন না। একটু বাদে রিনা বেগম লেবুর রস নিয়ে আসে। ডাক্তার আবিদের মুখ চেপে চেপে প্রায় অর্ধেক গ্লাস লেবুর রস ভেতরে ঢুকাতে সক্ষম হয়। রিনা বেগম বলে ওঠে, ভাই, এসবের বাসাই না করে হসপিটালে নিয়ে চলুন। না ভাবি, আবিদকে হাসপাতালে নেওয়া যাবে না, তাহলে রাশিদের মানসম্মান নষ্ট হবে। আর আমি আর আমার বন্ধু রাশিদকে যতটুকু চিনি, ও মানতে পারবে না যে ওর ছেলে ড্রাগস নিয়েছে। শুধু আবিদ আর ওর বাবার এত ভালো সম্পর্কটা নষ্ট করবেন না। রাশিদকে আজকে রাতের ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই। ড্রাগসের কথা শুনে তামান্না, ইস্যু, রিনা বেগম যেন আকাশ থেকে পড়লেন। আবিদ আর ড্রাগস? ওর আব্বু তো কাজের জন্য শহরের বাইরে গেছে, 3 দিন বাদে আসবে। আমি কিছু বলবো না, কিন্তু মারাত্মক কিছু হয়নি তো? হয়নি, তবে হতে পারতো যদি ওই ড্রাগসটা আবিদের শরীরে আরও প্রভাব ফেলতো। কারণ ওর ড্রাগস অ্যাক্টিভ না তো, তাই ওই নার্ভসগুলো অতটা ড্রাগস নিতে পারেনি। তার উপরে 2 বোতল মদ ধীরে ধীরে ওর নার্ভসগুলো কাজ করা বন্ধ করে দিত, কিন্তু নার্ভস বাজেভাবে ড্যামেজ হতো, ঘুমের মধ্যেই স্টক করতো। কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, 2-3 ঘন্টার মধ্যে আবিদ সেন্স ফিরবে। আর এই ড্রাগসের ব্যাপারে বাইরে যেতে না যায়, পুলিশ কেস হয়ে যেতে পারে, ওর বাবা ওর মান সম্মান নষ্ট করে দিবে। আচ্ছা, কিন্তু আবিদ আজ ড্রাগস আর অ্যালকোহল কেন নিলে? আজ থেকে তামান্না সংক্ষিপ্ত করে সবটা বলল। শুনুন ভাবি, আবিদ যে ড্রাগসটা নিয়েছে সেটা মোট অ্যাক্টিভ একটা ড্রাগস, খেয়াল রাখবেন যাতে ও আর এটা নিতে না পারে। সমস্যা ওর ব্যক্তিগত, তাই আমি মাঝে ঢুকছি না। ওর শরীর মদ সহ্য করতে পারলেও এই ড্রাগস দ্বিতীয়বার সহ্য করবে না। আমি চলে যাচ্ছি, ওর হোস্টেলে বাকি লেবুর রসটা খাইয়ে দিবেন। আচ্ছা ভাই, থ্যাঙ্কস, এত রাতে কষ্ট করলেন।
আবিদ সেই ছোটবেলা থেকেই দেখছি মারামারি করে, রাগ বেশি সেটা জানতাম, কিন্তু এসব কীভাবে নিজের ক্ষতি করছে। ও একটু নজর দিবেন না প্লিজ? আবিদের কিছু হয়ে গেলে রাশেদ ভাই বাঁচবে না ভাবি। আমি খেয়াল রাখবো ভাই। তামান্না ডাক্তারকে লিফট অবধি দিয়ে গেল। যাওয়ার সময় মেঘকে ফোন দিল। মেঘ বারান্দায় চুপচাপ বসেছিল। এখন আর কান্না আসছে না। সন্ধ্যা থেকে এত কাদায় হয়তো চোখে আর পানিই নেই। তামান্নার ফোনে সব খুলে বলার পরই মেঘ পাগলের মতো বলা শুরু করলো, আমি আবিদকে দেখতে আসি। আবিদ এখন ঠিক আছে, কিন্তু তুই আসবি, ও যদি জানে আরও রেগে যাবে। তারপর কিভাবে সামলাবো? জানিস তো ও রাগ পুষে রাখে। এই দিকটা সামলিয়ে নিই। আমি কথা দিচ্ছি সব স্বাভাবিক করে দিব, শুধু কয়েকটা দিন টাইম দে আমায়। মেঘ ফোনটা ফ্লোরে রেখে আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এই সকালবেলাও আবিদ কত ভালোভাবে কথা বলছিল। সে আবিদই এখন বলছে ওর জীবনে মেঘ নামে কারো অস্তিত্বই নেই। আসলে প্রেম ক্ষেত্রে সব কিছুই হঠাৎ অনিশ্চিত, অকারণ, অনাকাঙ্ক্ষিত। রাতুল খাওয়ার সময় মেঘকে ডাকতে এলো। মেঘ বলে দিল সে খাবে না। রাতুলও চিৎকার করে বলল, ভুল সিদ্ধান্তের মাসুল দে বসে বসে। মেঘ কর্ণপাতই করলো না। রাত প্রায় 3টার দিকে আবিদ হুঁশে এলো। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। শরীরে বিন্দুমাত্র শক্তিও পাচ্ছে না আবিদ। মাথা ঘুরছে, চোখে ঝাপসা, এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারের কথা অনুযায়ী রিনা বেগম আবিদকে লেবুর রস খাওয়ানো শুরু করলো। আবিদ মুখ থেকে ফেলে দিল। বৃষ্টির ঝাপসা ভাব কাটতেই আবিদ খেয়াল করলো সবাই কাঁদছে। আবিদ জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তোমরা? তামান্না কাঁদতে কাঁদতেই জিজ্ঞেস করলো, আবিদ তুই ড্রাগস কিভাবে নিতে পারলি? কথাটা শোনা মাত্রই আবিদের কান খাড়া হয়ে গেল। নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না আবিদ। তার মানে ওই সিরিঞ্জে ড্রাগ ছিল, কোনো ঘুমের ওষুধ না। আবিদ ওর মাকে এদিকে ডাকলো। বিশ্বাস করো আম্মু, আমি জানতাম না ওটা ড্রাগ ছিল। আমার প্রচুর রাগ হচ্ছিল। সন্ধ্যার কথাগুলো মনে পড়তেই খুব কষ্ট হচ্ছিল, তাই একটু ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু ওটা ড্রাগস ছিল আমি বুঝিনি। বাবা কি জানে এসব? বাবা কোথায়? তোর বাবা বিকেলেই শহরের বাইরে গেছে, কেউ ওনাকে কিচ্ছু বলেনি। আর তুইও কোনোদিন বলিস না, নিতে পারবে না মানুষটা। তোর ডাক্তার আঙ্কেল আসছিল, উনি সব দেখে গেছেন। কি প্রয়োজন ছিল এসবের আবিদ? মা, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। রিনা বেগম কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। সাথে ইস্যু রুম থেকে বেরিয়ে গেল। তামান্না আবিদকে নিয়ে ছাদে এসেছে। তামান্না বলা শুরু করলো, মেঘ বুঝতে পারিনি, খুব কাঁদছিল মেয়েটা। তুই ওর সাথে সব মিটিয়ে নি, ওর ভাইকে ম্যানেজ আমি করব। ওর ভাই আমায় কি বলেছিল আমার এখন ঠিক মনেও নেই, কারণ উনি আমার জন্য আউটসাইডার ছিলেন আর ভুল বুঝেই সবটা বলেছিলেন। এখানে ওনার কোনো দোষ নেই। কিন্তু মেঘ তো আমায় চিনত না কি? তারপরে ওইসব কিভাবে বলতে পারে? চিৎকার করে বলছিল যে আমাদের সম্পর্ক নাকি শেষ হয়ে গেছে, আর সেজন্য নাকি সব দায় আমার। দেখ, ওর মাথা ঠিক ছিল না। আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আসলে তফাৎটা কোথায় জানিস? ও চিৎকার দিয়ে কাঁদতে পারছে, কিন্তু সেটা আমি পারছি না। আমি এখন ঠিক আছি। এই 3.5 বছরে এমন একটা দিনও আসেনি যেদিন আমার মনে হয়েছে যে সম্পর্কে একঘেয়ে ভাব এসেছে। আজও মনে হচ্ছে না, কিন্তু ওর এভাবে আমায় বলা উচিত হয়নি। এটা কথার কথা নয় যে আমি ওকে ছাড়া বাঁচব না। এটা নির্মম সত্য, তাই ওকে ছাড়তে পারবো না। কিন্তু কিছুটা দিন দূরে থাকুক, একটু কষ্ট পাবার প্রয়োজন আছে, কারণ আমিও পেয়েছি, যেটা প্রকাশের অধিকারই নেই আমার, কারণ আমি ছেলে। আমি যদি এখন তোর সামনে কান্না করি তাহলে সেটা তোর কাছে অবাস্তব আর অকারণ মনে হবে। বাসায় চিৎকার দিয়ে কাঁদবো, আমায় সেন্টিমেন্টাল ভাববে। বাইরে কাঁদবো, মানুষ ছ্যাঁকাখোর ভাববে। কিন্তু কি করব বল? কাঁদতে একটু ইচ্ছে করছে, কিন্তু কাঁদার উপায় নেই। তাই ওই কাঁদুক, আমি বরং কিছুটা দিন চুপ থাকি। এতদিন সব ঝামেলা ঝগড়া আমি ক্রিয়েট করেছি, আমি মিটিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমার দোষ ছিল না, তাই মিটিয়ে নেবার দায় আমার না। সব দায় সময়ের কাছে দিয়ে দিলাম। সময় নিজের সময় মতো সব ঠিক করে দিবে। আমার এই কথাগুলো তোর কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমি এখন ওর সাথে কথা বলবো না। আর আমি তোকে সব বলেছি যে এগুলো আশা করি তুই মেঘকে বলবি না। কথাগুলো বলেই আবিদ ছাদ থেকে নেমে যায়। তামান্না আবিদের কথায় কিছুই বুঝতে পারে না।
যে আবিদ সব জিনিস সহজভাবে নিত, সে আবিদই কঠিন করে ফেলছে সবটা ইচ্ছে করে। কিন্তু কেন? পরদিন তামান্না মেয়েকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আবিদকে কিছুটা দিন সময় দাও, এখন ওর সাথে তুমি কথা বললে আরো জটিল হয়ে যাবে সবটা, তাই ওর রাগটা নামতে দাও। মেঘও মেনে নেয় সবটা, মেনে নেয় সবটা নিজের শাস্তি হিসেবে। কেটে গেছে 7টা দিন। রাতুল মেঘের রুমে এসেছে। মেঘ, তুই যেভাবে জীবনযাপন করছিস এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। প্রেম করে বিয়ে হয়ে গেছে তো তোমার, তাই এই কষ্টটা তুমি বুঝতে পারবে না ভাইয়া। আমি এখন অ্যাডাল্ট, টিনেজ নই যে আবেগের বসে এসব করব। তোর এসব শোনার ফালতু টাইম নেই, কারণ তোর কথা শোনা মানে ওই ফালতু ছেলেটার কথা শোনা। মেঘ কর্ণপাতই করলো না। শোন, আমার হাসপাতালের জুনিয়র ডাক্তার আদনান, ও যথেষ্ট ভদ্র আর সামাজিক। আমার মতে ও তোর জন্য উপযুক্ত। ওর সাথে তোর বিয়ে দিতে চাই আমি। কথাগুলো শোনা মাত্রই মেঘের পায়ে রক্ত মাথায় উঠে যায়। চিৎকার দিয়ে বলা শুরু করে, আমি বিয়ে করলে আদিবকেই করব। তুমি আবিদ সম্বন্ধে কতটুকু জানো ভাইয়া? যতটুকু জানি ততটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু জানার কোনো ইচ্ছা আমার নেই। দেখো ভাইয়া, আমার সাথে আবিদের সম্পর্ক নষ্ট হয়েছে সম্পূর্ণ আমার জন্য। সে দায় আমি কখনো তোমাকে দেইনি, আর দিবও না, কারণ তুমি তো ওকে চিনতেই না। কিন্তু আমি চিনেও ভুল বুঝেছি। কিসের ভুল বোঝাবুঝি? সব পরিষ্কার এখানে মেঘ। ও একটা অসামাজিক জীব ছাড়া আর কিছুই না। দেখো ভাইয়া, আমার সামনে অন্তত তুমি আবিদকে এসব বলিও না। ও এসবেরই যোগ্য। তুমি সবটা জানো না। তারপর মেঘ সব কিছু রাতুলের কাছে খুলে বলে। এসব শোনার পরে রাতুলের প্রচণ্ড অপরাধ বোধ হয়, আর তার বোনের এই দুর্দশার কারণ সে। এত কিছুর পরেও মেঘ আমায় একদিনও দোষারোপ করেনি। রাতুল মেঘের কাছে গিয়ে বলে, সরি রে, একদম বুঝতে পারিনি। আর কি হবে সরি বলে? অবশ্য তোমার কোনো দোষ নেই, তোমার ভুল বোঝাটা জায়েজ। হয়তো তোমার জায়গায় আমি হলে আমিও এমনই করতাম, কিন্তু আমার ওকে এইভাবে বলাটা উচিত হয়নি। আমার কাছ থেকে কথাগুলো শুনে সহ্য করতে পারেনি। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলে মেঘ। তারপর সমস্তটা খুলে বলে রাতুলকে। আবিদের ড্রাগস নেবার ব্যাপার, আবিদের রাগের ব্যাপার, এসব শুনে অপরাধবোধ আর লজ্জায় মরে যাচ্ছিল রাতুল। সেদিন যদি একটু ধৈর্য রেখে কথাগুলো শুনতো, তাহলে এত কিছু হতোই না। নিজের বোনটার কি হাল করে ফেলেছে সে। তার চেয়েও বড় কথা, নিজের অপরাধে দুজন কষ্ট পেয়েও আমায় দোষারোপ করেনি এক মুহূর্তের জন্য। আর সেই আমিই নাকি আবিদকে যা না তা বলে অপমান করেছি, আর আজ আবার মেঘের জন্য বিয়ের সম্বন্ধ এনেছি। ছি ছি ছি। রাতুল মেঘকে বলে, আমি নিজে আবিদের সাথে কথা বলবো। সরি রে, আমার অহেতুক ভুল বোঝাবুঝির জন্য তোরা দুজন এভাবে কষ্ট পেলি। আমি ক্ষমারও অযোগ্য। সব ঠিক করে দিব দেখিস। কথাটা বলতেই মেঘ রাতুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ভাইয়া, আমি আর পারছি না, খুব কষ্ট হয় আবিদকে ছাড়া থাকতে। কালকেই কথা বলবো আমি আবিদের সাথে। সন্ধ্যা প্রায় 7টা বাজে। মেঘ তামান্নাকে ফোন দিল। ফোনে রাতুলের সাথে হওয়া কথাগুলো তামান্নাকে বলল মেঘ। তামান্না বেশ খুশি হলো। মেঘ কান্না করে দিয়েছে, খুব কাছে, আর আবিদের সাথে সবটা ঠিক করে দিতে বলছে মেঘ। তামান্নার মাথায় একটা বুদ্ধি এলো। তামান্না ফোনে রেকর্ডিংটা অন করে চুপচাপ মেঘের কান্নাগুলো রেকর্ড করলো। তারপর রেকর্ডিংটা অফ করে মেঘকে বলল, কি করবি বোন বল? তুই তো জানিস আবিদ তোকে কতটা ভালোবাসে, কিন্তু এবার ওর রাগের কাছে তোর ভালোবাসাটা হার মেনে যাচ্ছে। সময় দিয়ে সব ঠিক হয়ে যাবে, নিরুপায় আমি। ফোন রেখে দেয় মেঘ। তারপর প্রত্যেক দিনের মতো বারান্দায় গিয়ে আগের দিনগুলোর কথাগুলো মনে করে চোখের পানি ফেলতে থাকে। এরকম একটা অকারণ দুর্ঘটনার কথা স্বপ্নেও ভাবেনি মেঘ। আবিদ কীভাবে পারছে থাকতে, এসব ভাবতে ভাবতেই খোলা আকাশের পানি চেয়ে হালকা মৃদু বাতাসে মিলিয়ে যায় মেঘ, ঠিক মেঘের মতো। আবিদ নতুন ফোন আর নতুন সিম নিয়েছে অফিসের কাজের জন্য। এই 7টা দিন 700 বছরের মতো লেগেছে তার, কিন্তু সে ঠিক করে নিয়েছে সে যাবে না মেঘের কাছে যতক্ষণ না মেঘ তার কাছে আসছে। এই 7 দিনে আবিদ মদ ধরেনি। 1 বোতল মদ অবশ্য এনেছিল, কিন্তু খায়নি। শুধু দিনে 2-1টা করে সিগারেট খেত আবিদ। সব কিছুই অগোছলভাবে যাচ্ছে তার। চেনা দুনিয়াটাই আজ অচেনা, সব বিরক্তিকর লাগে। হঠাৎ করে এই মন খারাপের মাত্রাটা যেন প্রবল বেগে বেড়ে যায়, কিন্তু কাঁদতেই পারে না। ছেলে হিসেবে কাঁদাটা আবিদের কাছে একদম অযৌক্তিক মনে হয়, কিন্তু তার খুব কান্না পায় না কাঁদতে, শুধু কষ্টগুলো জমা করে রাখে কোনো প্রিয় পরিণতির আশায়।
রাতে 9টার দিকে তামান্না আবিদকে ফোন দেয়। আবিদের নতুন নাম্বারটা তামান্না জানে, কিন্তু মেঘকে দেয়নি, কারণ ওই দিন ছাদে বলা আবিদের কথাগুলো বড়ই অদ্ভুত লাগে তামান্নার কাছে। তাই তামান্না মেঘকে আবিদের কাছে না, বরং আবিদকে মেঘের কাছে নেবার চেষ্টা করছে। মেরে ফেলতে যাচ্ছে আবিদের পোষা রাগ আর অভিমানটাকে। হ্যাঁ তামান্না বল। কি করছিস? বারান্দায় বসে আছি। একটু হোয়াটসঅ্যাপে আয় না। এসব বলার জন্যই ফোন দিছিস? আমার মুড নাই এসবের, ফোন রাখ। তোকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, ওটা শোন শুধু। বলেই ফোনটা রেখে দেয় তামান্না। আবিদ ভয়েস মেসেজটা প্লে করে মেঘের কান্নাটা শুনতে পায়। শোনার সাথে সাথে এই বুকটা ধরফর করে ওঠে, চোখে পানি চলে আসে আবিদের। একবার শুনেই ফোনটা পাশে রেখে দেয় আবিদ। দ্বিতীয়বার শোনার সাহস হয় না আবিদের। কিছুই ভালো লাগছে না আবিদের। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কানে শুধুই মেঘের কান্নায় ভেঙে পড়া আওয়াজটা আসছে, আর মেঘের কথাগুলোও মনে পড়ছে। আবিদের সাথে সব কিছু ঠিক করে দাও, আমি আর পারছি না আবিদকে ছাড়া থাকতে। আবিদের আর সহ্যই হয় না, মদের বোতলটা বের করে খাওয়া শুরু করে। আবিদের খুব মন যাচ্ছে মেঘকে জড়িয়ে ধরে বলতে যে সব ঠিক হয়ে গেছে মেঘ, আর কেঁদো না, আমিও পারছি না তোমায় ছাড়া বাঁচতে। একসময় মদের বোতলটা শেষ হয়ে যায়। আবির টলমলা পায়ে বেরিয়ে যায়। সে ঠিক করে ফেলেছে, এখনই সে মেঘের কাছে যাবে। অনেক হয়েছে, আর না। আমি আসছি মেঘ, সব ঠিক করতে। প্রায় 11:30 বাজে। মায়ের জোড়াজড়িতে অল্প ভাত খেয়ে এসে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে মেঘ। মন খারাপের সাথে যেন বিদ্রোহ করছে মেঘ। আবিদকে যে কতটা দেখতে মন চাচ্ছে। আবিদের সেই অকৃত্রিমতা মাখানো হাসিটার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে মেঘ। আবিদ পায়ের ব্যালেন্স হারিয়ে ফেলছে, প্রচুর ঘুম আসছে তার। এই মাতাল অবস্থাতেই মেঘের বাসায় এসেছে আবিদ। কলিং বেল চাপছে, সব যে যার রুমে ঘুমোতে চলে যাচ্ছিল ড্রয়িং রুম থেকেই। তখনই কলিং বেলের আওয়াজে থেমে যায় সবাই। রাতুল গিয়ে দরজা খুলে আবিদকে দেখতে পায়। আবিদ, তুমি এত রাতে এখানে? মেঘ কোথায়? দেখো, তোমায় দেখেই মনে হচ্ছে তুমি ড্রিঙ্কস করেছো। এখন বাসায় যাও, সকালে কথা হবে। চুপ, একদম চুপ। আবিদ, তুমি হুসেনেই, এখানে হাঙ্গামা করো না। সোসাইটির লোক খারাপ ভাববে আমাদের নিয়ে। ভাবতে দিন, তাতে আমার কিছু যায় আসে না। রাতুল এবার মেজাজ তিরিক্ষি হয়ে যায়। দেখো, আমি ভদ্রভাবে বলছি, চলে যাও এখান থেকে। তুমি এখন হুসেনেই, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি পুলিশ না আর্মি র্যাব ডাকুন, ততক্ষণ আমি মেঘের সাথে কথা বলে নিই। রাতুলের এবার মেজাজ তিরিক্ষা হয়ে যায়। বলেই রাতুলকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে যায় আবিদ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে মেঘ মেঘ বলে চিল্লাতে থাকে আবিদ। মেঘ সারা রাত বারান্দায় কাটিয়ে দেয়, আকাশের অন্ধকারে হারিয়ে যায়, তারপর বারান্দায় ঘুমিয়ে যায়। এটাই তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। আবিদের ধ্যান করছিল মেঘ। হঠাৎ আবিদের চিৎকার শুনে ধ্যান ভঙ্গ হয়ে যায় মেঘের। আবিদের কণ্ঠ শুনে মেঘ দৌড়ে গিয়ে দরজা খোলে। মেঘকে দেখতে পেয়ে আবিদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাতুল দৌড়ে গিয়ে আবিদকে ধরবে, ততক্ষণে আবিদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে রাতুলের বউ আর রাতুলের মা আবিদকে এত রাতে অবস্থায় দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাতুল আবিদের এই ব্যবহারটা নিতে পারে না। প্রচুর অপমানবোধ হয় তার। আত্মসম্মানে কঠোর আঘাত অনুভব করে সে। এতদিন পরে আবিদকে দেখে মেঘের পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেছে। আবিদের চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে। মেঘের অবস্থাটাও অনেকটা এমন। আবিদ মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মেঘও নিজের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে আবিদকে। হাউ মাউ করে কেঁদে ফেলে মেঘ। আবিদ মেঘের কপাল, গাল, ঠোঁটে চুমু খেতে থাকে আর বলে, এমন আর কখনো হবে না মেঘ, কখনো না। যতই ঝগড়া হোক, আমি আর তোমায় দূরে সরিয়ে নিজে দূরে চলে যাব না। কথাগুলো বলেই মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আবিদ। মেঘ কথা বলার শক্তিই পাচ্ছে না। এতদিন পরে আবিদকে কাছে পেয়ে নিজের সমস্ত শক্তি যেন উত্তেজনায় হারিয়ে ফেলেছে মেঘ। অনেকদিন পরে নিজেকে খুশি আর সুখী অনুভব করছে মেঘ আর আবিদ দুজনেই। কিন্তু এই সুখ বেশিক্ষণ কপালে সইল না। এই সুখ ছিল স্বল্পক্ষণ। রাতুল তার আত্মসম্মানের আঘাতটা মেনে নিতে পারেনি। তা আবিদ রুমে ঢোকার পরেই পুলিশকে ফোন দিয়ে বলে, আমার বোনের মাতাল প্রেমিক আমাদের বাসায় এসে বিশৃঙ্খল আচরণ করছে, তাকে এসে নিয়ে যান। এদিকে আবিদ মেঘকে জড়িয়ে ধরা অবস্থাতেই বেহুশ হয়ে যায়। আসলে ঘুমিয়ে গেছে না বেহুশ হয়ে গেছে বোঝা মুশকিল। মেঘ আবিদকে নিজের বিছানায় শুয়ে পাশে বসে আবিদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সেই প্রাণোচ্ছল আবিদকে দেখে চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন বহুদিন পাগলা গারদে ছিল।
মেঘ মাথায় হাত বোলাতে বোলাতেই আবিদের চুলগুলো খামচে ধরে কেটে ফেলে। সে সেদিন এভাবে আবিদকে না বললে হয়তো এত সব কিছুই হতো না। রাতুল এতক্ষণ পুলিশের সাথে কথা বলছিল। কথা বলা শেষে মেঘের রুমের দরজায় কষাঘাত করা শুরু করে, আর দরজায় হাত দিয়ে এত জোরেই আঘাত করতে থাকে যে দরজা কেঁপে ফেটে যাবে উপক্রম। রাতুল চিৎকার করে বলতে থাকে, মেঘ দরজা খোল, আমি কিন্তু এবার দরজাটাই ভেঙে ফেলবো। ওই অসভ্যটার সাহস হয় কিভাবে এত রাতে আমার বাসায় এসে আমায় ধাক্কা দিয়ে জোর করে সোজা আমার বোনের রুমে চলে যাই? এটাই কি ওর সভ্যতা আর ভদ্রতা? ভাই চিৎকার আর দরজা আঘাতের ফলে তৈরি হওয়ার শব্দ সহ্য করতে পারে না মেঘ। আবিদের কপালে আলতো করে চুমুখে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আবিদকে বের হতে না দেখে রাতুল ভেতরে উকি মেরে দেখে আবিদ মেঘের বিছানায় বেহুশ হয়ে আছে। রাতুল রেগে তেড়ে মেঘের রুমে যেতে চায়। মেঘ রাতুলের হাত শক্ত করে টেনে ধরে বলে, ভাই ওর হুঁশ নেই, এখন প্লিজ ঝামেলা করিও না। ও আমার রুমেই থাক, আমি বরং মায়ের রুমে চলে যাচ্ছি। সকাল হলেই ও চলে যাবে। হুঁশ নেই? তুই মায়ের ঘরে ঘুমাবি, ও সকালে চলে যাবে? মানে এখানে কি কোনো সার্কাস হচ্ছে? ইজ দিস এ বল্ডি জোক? ভাইয়া চিৎকার করিও না, আশেপাশের ফ্ল্যাটের মানুষ সব ঘুমাচ্ছে। চিৎকার করবো না মানে? ও কে? কে ও? ওর কি অধিকার আছে যে ও এখানে এসে বেহুশ হবে? এটা ওর বাড়ি? ভাইয়া ওর হুঁশ ছিল না, তুমি নিজেই দেখেছো ও কি অবস্থাতে এসেছে। হুঁশ থাকলে কখনোই এত রাতে এখানে আসতো না। তোর এসব জ্ঞানের কথা আমায় শোনাতে আসিস না। এই তো সকালে বলেছিলি যে ও ওই দিন ঝামেলা করে নাই, প্রতিবাদ করেছে। আমার কাছে এখন সবটা পরিষ্কার। আজকের এই ঘটনার পরে আমিও দেখি তোদের বিয়ে কিভাবে হয়। দেখো ভাইয়া, তুমি শান্ত হও। ও বাসায় এসেছে কেউই দেখেনি, জানেও না। তুমি চিল্লাচিল্লি করে জানাচ্ছ সবাইকে। আমি জানাচ্ছি, থাপ্পড় দিয়ে একদম গাল খুলে ফেলবো তোর। সকালে যখন বাসা থেকে বের হবে তখন সমাজে কি বলবে? আমাদের পরিবারকে কি বলবে তোকে? এসব ঘটনার পরে আমরা তোকে কোনো ভালো পরিবারে বিয়ে দিতে পারবো না। দেখো ভাইয়া, আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, কথাটা তোমায়, মা, ভাবি সবাইকেই বলছি। আমি তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব না, কারণ তোমরা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু আমি বিয়ে করলে একমাত্র আবিদকেই করব, না হয় সারা জীবনে বিয়েই করব না। আমার জীবনে যদি স্বামী হিসাবে কোনো পুরুষ আসে তাহলে সেটা একমাত্র আবিদ। আবিদ ছাড়া সে অধিকার কখনো কেউ পাবে না। কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। মেঘের এই কথা শুনে রাতুলে সহ্যের বাঁধ ভেঙে যায়। বিয়ে করবি না মানে? মস্কারি পেয়েছিস নাকি তুই? চিৎকার দিয়ে এসব বলেই মেঘকে মারার জন্য তেড়ে যায় রাতুল। রাতুলের বউ রাতুলকে চেপে ধরে। দেখো, মেঘ যথেষ্ট বড় হয়েছে, এভাবে ঝগড়া করে নিজেদের সম্পর্ক নষ্ট করিও না প্লিজ। সম্পর্কের কি বোঝে ও? ইনম্যাচুরের মতো কথা বলে যাচ্ছে। সম্পর্কের সিদ্ধান্তে আসলেই কি কোনো ম্যাচুরিটি কাজ আসে ভাইয়া? যেখানে ম্যাচুরিটি দিয়ে সম্পর্ক বিচার করা হয় সেখানে কি আসলে সম্পর্কের কাতারে পড়ে? রাগে রাতুলের শরীর কাঁপছে। সে তার বউকে ছাড়ানোর চেষ্টা করছে মেঘকে উচিত শিক্ষা দেবে বলে। তখনই কলিং বেল বেজে উঠল। রাতুল মেঘের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ওই দেখ, হয়তো সোসাইটির লোকজন এলো। তোর জন্য আমাদের এতদিনের মান সম্মান আজ বাজারে উঠল। মেঘের মা দরজা খুলে দিল। দরজা খুলতেই একজন দারোগা আর 6 জন হাবিলদার ঘরে ঢুকে এলো। বাইরে লোকজন দেখে রাতুলের বউ রাতুলকে ছেড়ে দিল। রাতুল গিয়ে দারোগাকে বলল, অফিসার এসেছেন? ওই অসভ্যটা ওই রুমে বেহুশ হয়ে আছে, নিয়ে যান ওই অসামাজিকটাকে। দারোগা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। হঠাৎ পুলিশ দেখে মেঘে যেন আক্কেল গুরু। ভাইয়ের এসব কথা শোনার পরে মেঘ দারোগার কাছে গেল দৌড়িয়ে। স্যার দেখুন, তেমন কিছু না। আবিদ ড্রিঙ্কস করেছিল আর আমাদের মধ্যে ঝগড়ার কারণে এতদিন কথা না হওয়ায় ও এখানে চলে এসেছে। ওর হুঁশ ছিল না স্যার, প্লিজ থানায় নিয়ে যাবেন না ওকে? দেখুন ম্যাডাম, অভিযোগ যখন করা হয়েছে দায়িত্ব আমাদের পালন করতেই হবে। স্যার প্লিজ প্লিজ স্যার, ওর কোনো দোষ নেই। এসব বলে মেঘ চিল্লাতে থাকে। রাতুল মেঘের হাত ধরে টেনে নিয়ে অন্য একটা রুমে বন্ধ করে দেয় মেঘকে। মেঘ কেঁদে চিৎকার করে বলতে থাকে, ভাইয়া তুমি এটা করতে পারো না। ভাইয়া আবিদকে থানায় নিয়ে যেতে দিও না। ওর বাবা মার সাথে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ভাইয়া। প্লিজ ভাইয়া, তুমি পুলিশকে না করো। কিন্তু রাতুল কোনো কথাই কানে তোলে না। পুলিশ আবিদকে নিয়ে যাওয়ার সময় দারোগা রাতুলকে বলে, সকালে 9টার দিকে একবার থানায় আসবেন। ওখানে ওই ছেলের অভিভাবকও ডাকা হবে। যদি মিটিয়ে নিতে চান তাহলে মীমাংসা করে দিব।
আর না হয় আপনি কেস করতে চাইলে কেসও করতে পারেন। কিসের মীমাংসা? আমি কেস করব ওর নামে। আগে সকালে থানায় আসুন, তারপর দেখা যাবে। বেহুশ আবিদকে পুলিশ থানায় নিয়ে যায়। নিয়ে জেলে রাখা হয় আবিদকে। বেহুশ আবিদ জানতেই পারে না যে সে এখন থানায়। সকাল প্রায় 8টা বাজে। আবিদ এখনও ঘুমাচ্ছেই। মদের নেশা এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। বেঘরে ঘুমিয়েই যাচ্ছে। থানার এক হাবিলদারের বদৌলতে দারোগা জানতে পারে যে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের ছেলে আবিদ তালুকদার। দারোগা ফোন দেয় রাশেদ তালুকদারকে। এদিকে আবিদদের বাড়ির কেউই জানে না যে আবিদ রাতে এসব কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আবিদের বাবা জানে যে আবিদ বাসায় ঘুমাচ্ছে। দারোগা ফোন দিয়ে, আসসালামু আলাইকুম স্যার। থানার দারোগার নাম্বারটা সেভ করা আবিদের বাবার ফোনে। ওয়ালাইকুম আসসালাম, দারোগা বাবু বলুন। স্যার, আসলে একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আপনার ছেলে আদিবকে থানায় নিয়ে এসেছিলাম রাতে। আসলে আমি জানতাম না যে এটা আপনার ছেলে। এখন আপনি যদি একটু থানায় আসতেন আর কি। কি আবিদ থানায়? কিসের অভিযোগে আপনি গ্রেফতার করেছেন ওকে? আসলে স্যার, আদিব গতকাল রাতে তার প্রেমিকার বাসায় মাতাল অবস্থায় গিয়ে বিশৃঙ্খলা করে আর প্রেমিকার ভাই থানায় অভিযোগ করে। সেজন্য রাতে থানায় আনা হয়েছে। স্যার আপনি আসুন না, আমি যে অভিযোগ করেছে তাকেও থানায় ডাকছি। থানায় কথা হবে স্যার, আপনি আসুন। আচ্ছা আমি আসছি। রাশেদ তালুকদার আবিদের কাছ থেকে এটা কখনোই আশা করেনি যে তার ছেলে এসব করে থানায় যাবে আর তাকে এভাবে বেইজ্জত করবে। আবিদের বাবা এটা জানতো যে আবিদ প্রেম করে, কিন্তু কোন মেয়ের সাথে বা মেয়ের ফ্যামিলি সম্বন্ধে তা আবিদের বাবা জানে না। আবিদের বাবা কখনো জিজ্ঞেস করেনি। প্রয়োজন মনে করলে আবিদই বলবে এ ব্যাপারে এই ভেবে। আবিদ ভেবেছিল মেঘের ভাইয়ের সাথে কথা বলেই বাবাকে সবটা জানাবে। আবিদের বাবা বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু বাসায় কাউকেই বলল না যে আবিদ থানায়। যাওয়ার সময় তামান্নার বাসা থেকে তামান্নাকে সাথে নিয়ে গেল। দারোগা রাতুলকে ফোন দিয়ে থানায় আনিয়েছে। রাতুল থানায় এসে আবিদের বাবার অপেক্ষা করছে। প্রায় 9:30 নাগাদ রাশেদ তালুকদার আর তামান্না থানায় ঢুকলো। থানায় ঢুকে দারোগার সামনে একটা চেনা মুখ দেখতে পেল রাশেদ তালুকদার। রাতুলও এদিকে ফিরে রাশেদ তালুকদারকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সাথে দারোগাও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সালাম দিল রাশেদ তালুকদারকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রাতুল বাবা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি থানায় এই সময়ে? আর বইলো না, আমার ছেলে আবিদের নামে নাকি বিশৃঙ্খলার অভিযোগ আছে, আর সেজন্য নাকি পুলিশ রাতে আবিদকে থানায় নিয়ে এসেছে। সে ব্যাপারেই অভিযোগকারীর সাথে কথা বলতে এলাম। কথাটা শোনা মাত্রই রাতুলের পায়ের তলা থেকে মাটি উধাও হয়ে যাবার উপক্রম। কি আবিদ তাহলে রাশেদ স্যারের ছেলে? কিন্তু রাশেদ স্যারের ছেলে এরকম অসামাজিক কিভাবে হতে পারে, যেখানে আমি নিজে রাশেদ স্যারকে আমার আদর্শ হিসাবে মানি? দারোগা পাশ থেকে বলে উঠল, ও তাহলে তো দেখছি আপনারা আগের থেকেই পরিচিত। দারোগা রাশেদ তালুকদারকে বলল, স্যার ইনি রাতুল রহমান, মেঘ রহমানের ভাই। আপনার ছেলে আদিবের নামে অভিযোগ ইনি করেছেন। রাশেদ তালুকদার যে খুব ঠান্ডা মাথার মানুষ। পরিস্থিতি যেরকমই হোক উনি ঠান্ডা মাথায় সবটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেয়। রাতুলের কেমন যেন ইতস্ততা বোধ হচ্ছে, নিজেকে খুব অপ্রস্তুত লাগছে তার। রাতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ তালুকদার দারোগাকে বসতে বলে। একটা চেয়ার টেনে তামান্নাকে বসতে বলল, তারপর রাতুলকে উদ্দেশ্য করে বলল, রাতুল বাবা বসো, বসে সবটা নিয়ে কথা বলা যাক। রাতুল না বসে মাথা নিচু করেই দাঁড়িয়ে বলল, আসলে স্যার আমি জানতাম না যে আবিদ আপনার ছেলে। তাছাড়া স্যার আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আবিদ আপনার ছেলে। রাশেদ তালুকদার চেয়ারে বসতে বসতে বললেন, কিন্তু বাবা কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, আবিদ আমারই ছেলে। ছেলে কম বন্ধু বেশি। এখন তুমি সবটা খোলসা করে নিরপেক্ষভাবে বলো, আমি কথা দিচ্ছি ন্যায় বিচার হবে। রাতুল ইতস্তত হয়েই সবটা বলা শুরু করলো। রাতুলের কথা শুনে তামান্নার গা চলে যাচ্ছিল। তামান্না মাঝখান থেকে উঠে বলল, দেখুন ভাইয়া, আপনি এভাবে আবিদের নামে আবল তাবল বলতে পারেন না। রাশেদ তালুকদার কপাল ভাঁজ করে তামান্নাকে বলল, আহ তামান্না, বড়দের কথার মাঝখানে ঢুকিস না, রাতুলকে সবটা বলে দে। রাশেদ তালুকদারের কথাকে সম্মান করে তামান্না বসে যায়। রাতুলের সব কথা শোনার পরে রাশেদ তালুকদার ঠান্ডা মাথায় বলে, আচ্ছা বাবা, তোমায় আমি মোটেও অবিশ্বাস করছি না, কিন্তু আমি আবিদকেও কিভাবে বিশ্বাস করি বলো? আবিদের কাছ থেকে সবটা শুনি, তারপর ঠিক করি যে কি করব আর কি করা উচিত।
রাতুল কিছুই বলল না, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। রাশেদ তালুকদার রাতুলকে টেনে বসিয়ে দিল। তারপর দারোগাকে বলল, আচ্ছা দারোগা বাবু, আবিদকে এখানে একটু ডাকা যাবে? আমি শুধু কথা বলবো। আবিদের দোষ থাকলে আমি অন্যায়ভাবে ওকে আমার সাথে নিয়ে যেতে চাইবো না। রাশেদ তালুকদার অন্যায়ের সাথে আপোষ করে না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। দারোগা মৃদু হেসে বলল, আরে স্যার, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি কতটুকু সৎ আর কতটুকু ন্যায়পরায়ণ তা পুরো জেলা জানে। আমি এখনই আদিবকে এখানে আনানোর ব্যবস্থা করছি। দারোগা একজন হাবিলদারকে ডেকে বলল, কাল মধ্যরাতে যে ছেলেটাকে বেহুশ অবস্থায় নিয়ে এসেছিলে তাকে এখানে নিয়ে এসো। খানিকটা বাদে হাবিলদার আবিদকে নিয়ে এলো। আবিদ এখনও সম্পূর্ণ হুঁশে ফেরেনি। রাতের নেশা এখনও কাটিয়ে উঠতে পারেনি। টলমলা পায়ে চোখ ডলতে ডলতে সামনে এলো আবিদ। রাশেদ তালুকদার আবিদের এই অবস্থা দেখে লজ্জায় মরে যাচ্ছে। সে আবিদকে বলল, আবিদ, ঠিক মতো দাঁড়াও। বাবার আওয়াজে আবিদের অনেকটাই ধ্যান ফিরে। আশপাশটা তাকিয়ে দেখে যে এটা থানা, কিন্তু সে থানায় কেন? তামান্না বাবা রাতুল ভাইয়াই বা থানায় কেন? তারপর আবিদের আস্তে আস্তে কাল রাতের কথা মনে পড়ে। মেঘকে জড়িয়ে ধরে কাদার কথা, মেঘকে চুমু খাওয়া, আর মেঘের সে শক্ত করে ভালোবাসা মাখানো আঁকড়ে ধরা। কিন্তু আমি থানায় কেন? আমায় থানায় আনলো কে? তখনই আবিদের মনে পড়ে কাল রাতে রাতুলের দেওয়া হুমকির কথা, তুমি এখনই বেরিয়ে না গেলে আমি পুলিশ ডাকবো। এবার আবিদের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। তার মানে সে সারাটা রাত বেহুশ অবস্থায় থানায় রাত কাটিয়েছে। মন যাচ্ছে রাতুলকে ধরে ছিঁড়ে ফেলতে, কিন্তু তার বাবা এখানে। এমনিতেই থানায় রাত কাটিয়ে সে তার বাবার মান সম্মান ডুবিয়ে দিয়েছে, তাই সে আর তার বাবাকে অসম্মান করতে চায় না। আবিদ দারোগার টেবিল থেকে পানির জগটা নিয়ে দেয়ালের পাশে গিয়ে মুখে পানি ছিটিয়ে আসে। আবিদকে দেখে এখন অনেকটাই স্বাভাবিক লাগছে। এখন আর পা টলছে না বা চোখ পিটপিট করছে না আবিদের। রাশেদ তালুকদার আবিদকে জিজ্ঞেস করলো, আবিদ, তোমায় থানায় আনা হয়েছে কেন? আবিদ এই প্রশ্ন শুনে মাথা নিচু করে উত্তর দেয়, বাবা, আমি গতকাল রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় মেঘের বাসায় গিয়েছিলাম মেঘের সাথে দেখা করতে, কিন্তু আমি শুধু মেঘের সাথে কথা বলার জন্যই গিয়েছিলাম। একটা অহেতুক ভুল বোঝাবুঝির জন্য মেঘের সাথে 1 সপ্তাহ যোগাযোগ না করেছিলাম, তাই আমার মাথা ঠিক ছিল না। বুঝলাম, কিন্তু আমার জানা মতে তুমি মদ খাও না। কাল খেয়েছিলাম বাবা, সহ্য হচ্ছিল না আর তাই। ও আচ্ছা, বাদ দাও, তুমি বড় হয়ে গেছো তো, তোমার সিদ্ধান্ত, তোমার পয়সায় তুমি মদ খেয়েছো, সেখানে আমি বাধা দেওয়ার কে? প্লিজ বাবা, এভাবে বলিও না, আসলে খুব কষ্ট হচ্ছিল আর অস্থির লাগছিল, সহ্য হচ্ছিল না আমার। যতটুকু জিজ্ঞেস করছি ততটুকুই জবাব দাও। তা তুমি নাকি সপ্তাহখানেক আগে ভরা রাস্তায় একটা পুলিশকে অকারণে মেরেছো, রাস্তার মাঝে অসামাজিকের মতো নাকি ঝামেলা করেছো? কথাগুলো শোনার পর আবিদের মেজাজ তিরিক্ষা হয়ে যায়। আবিদ তার বাবাকে বলে, বাবা, তুমি যার তার কথাই কি বিশ্বাস করে নেবে? তোমার উপরে বিশ্বাস আছে বলেই তো জিজ্ঞেস করা হচ্ছে নাকি? না হলে তো আমি শুনতেই চাইতাম না। এখন যা সত্যি সেটা বলো। আবিদ সেই দিনের পুরো ঘটনাটা সংক্ষেপে বলল। তারপর ক্যাফেতে মেঘের সাথে ঘটে যাওয়া ঝগড়ার কথাটাও বলে। কিন্তু আবিদের ড্রাগের ব্যাপারটা এড়িয়ে যায়, কারণ ড্রাগের কথা শুনলেই তার বাবা তাকে ক্ষমা করতে পারত না। আর আবিদ তো জেনে শুনে ড্রাগ নেয়নি। তারপর আবিদ বলে, গতকাল তামান্না মেঘের কান্না করা একটা ভয়েস রেকর্ড আমায় পাঠায়। সেটা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, মদ খেয়ে ফেলি। তারপর মদ খাবার পরে বারবার মেঘের কান্নাটাই মনে পড়ছিল, তাই মেঘের সাথে সবটা ঠিক করার জন্যই অত রাতে ওখানে গিয়েছিলাম। আমার হুঁশ ছিল না, হুঁশ থাকলে কখনোই অত রাতে ওখানে গিয়ে ওনাদের এইভাবে অপ্রস্তুত করতাম না। বুঝলাম সবটা। তা তামান্না, তুই ওকে কোনো রেকর্ড পাঠিয়েছিলি? হ্যাঁ চাচু, মেঘ প্রতিদিনই ফোন করে কান্নাকাটি করতো, কিন্তু আবিদ তা জানতো না। আবিদ অভিমান করেছিল মেঘের উপরে। আমি জানতাম মেঘের কান্নার ওই রেকর্ড শুনে আবিদ আর রাগ পুষে রাখতে পারবে না, কিন্তু এইটা বুঝিনি যে এত কিছু হয়ে যাবে। দারোগা বাবু, যারা ট্রাফিকের দায়িত্বে থাকে তাদের সবাইকে একটু ডাকুন তো। দারোগা সব ট্রাফিক হাবিলদারকে ডেকে পাঠায়। তারপর আবিদ সেদিনের ট্রাফিক হাবিলদারকে দেখিয়ে দেয়। দারোগা সেই হাবিলদারকে রেখে সবাইকে পাঠিয়ে দেয়। রাশেদ তালুকদার সেই হাবিলদারকে উদ্দেশ্য করে বলে, শোনো, তুমি যা সত্যি সেটাই বলো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। হাবিলদার সেদিনের সবটাই নিরপেক্ষভাবে বলে। তারপর হাবিলদারকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আবিদ কিছু বলার জন্য মুখ খুলতেই রাশেদ তালুকদার বলে ওঠে,
আমায় কথা বলতে দাও আবিদ। হাবিলদারের মুখে কথাগুলো শোনার পরেই রাতুলের লজ্জায় মাটিতে মিশে যাবার অবস্থা। কীভাবে বলদের মতো এতগুলো মানুষকে হয়রানি করেছে সে। রাশেদ তালুকদার রাতুলকে বলে, দেখো বাবা রাতুল, সবটাই তো শুনলে। আমার ছেলের সম্বন্ধে আমি কোনো গুণ কীর্তন করব না। আমার ছেলে রাগী আর আর তার কিছু খারাপ অভ্যাস আছে, সেটা আমি জানি, কিন্তু ওর মন মাটির। এভাবে মাতলামো করে অন্যের মান ইজ্জত মারার ছেলে আমার আবিদ না। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে ওর জন্য তুমি দুর্ভোগ পোহাইছো। এগুলো শুনেই রাতুল রাশেদ তালুকদারের হাত ধরে ফেলে। স্যার এভাবে বলবেন না, সব দোষটা আমারই স্যার। আমি নিজেই নিজের মতো করে সবটা ভেবে এত সব কিছু করে ফেলেছি, মাফ করে দিন স্যার। আমার বোনটা পাগলের মতো ভালোবাসে আবিদকে, তাই এসব ভুলে যদি ওদের বিয়ের জন্য মত দিতেন। থানায় কিসের বিয়ের মতো? আমি আর আবিদের মা বিকালে তোমার বাসায় যাব, ওখানে তোমার মায়ের সাথে কথা বলবো এই ব্যাপারে। রাতুল গিয়ে আবিদকে সোজা জড়িয়ে ধরে। আবিদ ভাই, বুঝতে পারি নাই রে, মাফ করে দিস আমায়। সবটা মিটে যাওয়ায় আবিদও স্বাভাবিকভাবেই বলে, আরে ভাইয়া, আপনি সবটা না বুঝে করেছেন। আপনার জায়গায় থাকলে আমার বোনের কথা ভেবে হয়তো আমিও এসবই করতাম, কিন্তু আপনার একটু কথা শোনা উচিত ছিল। আমি আপনাকে বারবার বলেছিলাম ভাইয়া। মাফ করে দে রে ভাই, ভুল হয়ে গেছে। রাশেদ তালুকদার রাতুলকে বলে, তা আমার ছেলে আবিদের সাথে তোমার বোন মেঘের বিয়েতে তোমার সত্যি মন থেকে মত আছে তো? আরে স্যার এভাবে বলবেন না প্লিজ, আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত। আপনি আমার আত্মীয় হবেন, আমার বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে। আর তাছাড়া আবিদের মতো ছেলেকে আমার বোন জামাই হিসাবে পাবো, এটা সত্যি আমার সৌভাগ্য স্যার। আচ্ছা, তাহলে এখন আর তোমার কোনো অভিযোগ নেই তো আবিদের বিরুদ্ধে? আরে না স্যার, একদমই না। দারোগা বাবু, তাহলে আবিদকে আমি নিয়ে যেতে পারি? দারোগা বাবু বললেন, অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা রাতুল বাবা, তাহলে বিকাল 3টায় আমি আর আমার পরিবার তোমার বাসায় আসছি বিয়ের ব্যাপারে কথা বলতে। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এখন আমি আসি। তারপর রাশেদ তালুকদার আর রাতুল দারোগাবাবুকে এই বিদায় জানিয়ে একসাথেই থানা থেকে বের হয়। আবিদ আর তামান্না রাশেদ তালুকদার এখন গাড়িতে। রাশেদ তালুকদার ড্রাইভারের পাশে বসা, আবিদ আর তামান্না পেছনে বসা। রাশেদ তালুকদার আবিদকে জিজ্ঞেস করে, এত কিছু হয়ে গেল, আমায় জানালি না কেন? আর তুই মেঘের ব্যাপারে আমায় তো কখনো বলিসনি। মেঘের ভাইয়ার সাথে দেখা করার পরেই বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল তাই আর বলা হয় নাই। তা বিয়ে কবে করতে চাচ্ছিস? কাল শুক্রবার, কালকেই করিয়ে দাও। পাশ থেকে তামান্না আবিদের বাবাকে বলে, দেখেছো চাচ্ছু হারামজাদাটা কেমন বিয়ে পাগল। এটা শুনি রাশেদ তালুকদার জোরে হেসে ফেলে। আবিদ পাশ থেকে তামান্নার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আবিদ কীভাবে দেখে তামান্না আবিদের বাবাকে বলে, চাচ্ছু বিয়েটা বরং কালই দিয়ে দাও। এত কিছু হলেও আর ধুমধামের দরকার নেই। যা ধুমধাম সব না হয় রিসেপশনে আর বৌভাতে করে নিব আমরা। আরে কি বলছিস, এতে মেঘের সমস্যা থাকতে পারে? আবিদ বলল, মেঘ ওরকমের না বাবা, ও শুধু বিয়েটা হলেই খুশি হবে। আর ওর এত ধুমধাম পছন্দও না, কিন্তু ওর ফ্যামিলির আপত্তি থাকতে পারে নাকি সেটা জানি না। আচ্ছা আচ্ছা, বিকালে কথা বলবো এইসব নিয়ে মেঘের ফ্যামিলির সাথে। এদিকে মেঘ সেই রাত থেকে এই রুমে বন্ধ। সকালে অবশ্য ওর মা খাবার দিতে গিয়েছিল, কিন্তু মেঘ খাবার ছুঁয়েও দেখেনি, ওইভাবেই মরার মতো পড়েছিল রুমে। রাতুল রুমে ঢুকে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের কোনো নড়াচড়া নেই। নিজের আদরের বোনটাকে এভাবে দেখে রাতুলের নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছিল। রাতুল মেঘের সামনে বসে থানায় ঘটে যাওয়ার সবটা বলে, আর এটাও বলে যে আবিদা বিকেলে ওকে দেখে বিয়ের কথা পাকা করতে আসবে। কথাগুলো শোনা অবস্থাতেই মেঘের চোখ থেকে পানি পড়ছিল। সবটা শোনার পরে মেঘ চোখ বন্ধ করে ফেলে, সাথে সাথে কয়েক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ে যায়। এত ঝড় তুফানের পরেই এত ভালো খবর পেয়ে মেঘ খুশি হওয়ার ভাষায় যেন ভুলে গেছে। তাই হয়তো চোখের জলের মাধ্যমেই খুশি হচ্ছিল মেঘ, যাকে বলে আনন্দ অশ্রু। রাতুল মেঘকে জড়িয়ে ধরে বলে, মাফ করে দিস রে বোন, আমি নিকৃষ্ট, ক্ষমারও অযোগ্য। মেঘ রাতুলকে হাত দিয়ে জড়িয়ে ধরে, কিন্তু মুখে কিছুই বলে না। তামান্না আর আবিদ ছাদে দাঁড়িয়ে আছে। তামান্না মেঘকে ফোন দিয়েছে। মেঘ ফোন ধরে চুপ করে আছে। তামান্না বলল, কিরে বদমাইশ, খুশির খবর শুনছিস তো? মেঘ হুম বলে শব্দ করে খেতে দেয়। তামান্না অবাক হয়ে বলে, আরে পাগল, কাঁদছিস কেন তুই? মেঘের কান্না থামে না। আসলে আবিদ তো চাইলেই মদ বা সিগারেট খেয়ে নিজের কষ্টটা ভুলতে পারত, কিন্তু
মেঘ তো সব কষ্টগুলোই অনিচ্ছাকৃতভাবে গুছিয়ে রাখতো নিজের বুকে, আর সেগুলোর মধ্যেই লড়াই করে থাকতো একটু প্রিয় পরিণতির আশায়। মেঘ কান্না থামাতেই পারছিল না। এতদিনের চুপ করে থাকাটা ভেঙে যেন আজ চোখের পানি যুদ্ধে নেমেছে। ফোনটা লাউড স্পিকারে ছিল। মেঘের কান্নার শব্দে আবিদের চোখেও পানি চলে এসেছে। ফোনটা তামান্নার কাছ থেকে নিয়ে আবিদ বলে, কাঁদছে কেন মেঘবানুটা? টেম্পার আবিদের সাথে বিয়ে করতে নারাজ নাকি? খুশি হওনি আমাদের বিয়ের কথায়? মেঘ আরও শক্ত করে কান্না করে দেয়। মেঘের কান্নার আওয়াজে আবিদও কান্না করে দেয়। তামান্না আবিদকে জড়িয়ে ধরে ফোনে বলে, এই বদমাইশের দলেরা কাঁদতেছস কেন তোরা? তোদের কান্না দেখে আমি নিজেও কান্না করে ফেলছি। আসলে তামান্নাও কান্না করছিল। তামান্নার কথা শুনেই মেঘ কান্না থামিয়ে বলে, আমি মোটেই কাঁদতেছি না, আবিদ কাঁদতেছিল। এটা শুনে তিনজনে একসাথে হেসে দেয়। আবিদ কানের কাছে ফোন রেখে দাঁড়িয়ে আছে, দুজনে নিশ্চুপ। মেঘ নীরবতার সীমানার দাড়ি মুছে দিয়ে বলল, আচ্ছা রাখছি, বিকেলে দেখা হবে, ক্ষুধা লাগছে খুব। এখন খেয়ে গোসল করে সাজতে বসবো। আজ বিয়ে যে সাজবা? মেয়েদের দেখতে আসলেও সাজতে হয়, হাদারাম একটা। গোসল করে এসে ভিডিও কল দিও, তোমার সাজ দেখব। ধৈর্য ধরে বাসায় আসবা, তারপর দেখবা সবুরে মেওয়া ফলে। তুমি এত অধৈর্য কেন বলো তো? অধৈর্য হলে কি তোমার সাথে 7 দিন কথা না বলে থাকতে পারতাম? ধৈর্য আছে দেখে বলেই পেরেছি। আবার বলতেছো এটা? এই সব কিছু শোধ আমি বিয়ের পরে তুলবো, গুনে গুনে একদম। জাস্ট বিয়েটা হতে দাও। তাহলে আমি বিয়েই করব না তোমায়? বলেই হেসে ফেলে আবিদ। তুমি করবা, তোমার ঘাড় করবে, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোমায় বিয়েও করবে না। তোমার মতো পাগলকে কেউ বিয়ে করতে পারে নাকি? অন্য কেউ লাগবে না, আমার মেঘবানু হলেই হবে। এই তো পথে আসছো চান্দু। শোনো, রাখছি এখন। আই লাভ ইউ। আই লাভ ইউ 2 3 4 5 6। বিকেলে 3টার দিকে আবিদ, তামান্না, আবিদের বাবা মা আর ইস্যু যায় মেঘের বাসায়। সেখানে রাতুল আর রাতুলের মা কথা বলতে থাকে ওদের সাথে। রাতুলের মা আবিদ আর তার পরিবারের কাছে ক্ষমা চায় রাতুলের ভুলের জন্য। আবিদের বাবা বলে, আরে ভাবি, বাদ দিন এইসব, অতীত বলে কোনো ফায়দা নেই, বরং ভবিষ্যৎ নিয়ে আগাই। আবিদের মা জিজ্ঞেস করে, মেঘ কোথায়? রাতুল বলে, এই তো আন্টি আসছে। বলেই সে তার বউকে ডেকে বলে মেঘকে নিয়ে আসতে। একটা কলাপাতা রঙের শাড়ি পরে বের হয় মেঘ। মাথায় ঘোমটা, দু হাতে গোটা কত চুড়ি, লিপস্টিকবিহীন ন্যাচারাল ঠোঁট। মনে হচ্ছিল চোখে কাজল দিয়েছে, কিন্তু এগুলো কাজল না, এতদিনে জীবন ঝড়ের ছাপ। ফর্সা মুখে চোখের নিচে কালি পড়ে গেছে মেঘের। মেঘকে দেখে রাশিদ তালুকদারের খুব পছন্দ হয়েছে, আর রিনা তালুকদার আগে থেকেই মেঘকে পছন্দ করতেন। তাই মেঘ আসার সাথে সাথে রিনা তালুকদার বলে, মাশাল্লাহ। তা ভাবি, আমরা চাচ্ছিলাম যে আজকে আংটিটা পরিয়ে কালকেই বিয়ের কাজটা সেরে ফেলতে, যেহেতু কাল শুক্রবার, আর কম ঝড় তুফান তো হলো না, তাই বিয়েটা ফেলে রাখতে চাইছি না আর কি, যদি আপনাদের আপত্তি না থাকে। মেঘের মা বলল, আপনাদের ঘরের বউ, আপনারা যখন ইচ্ছে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। রাশিদ তালুকদার আবিদের হাতে একজোড়া আংটি দেয়। মেঘ আবিদকে আর আবিদ মেঘকে আংটি পরিয়ে দেয়। মেঘ রুম থেকে বের হওয়ার পর থেকেই আবিদ মুগ্ধতা মিশ্রিত অপলক নয়নে তাকিয়ে আছে মেঘের দিকে। আর আবিদকে এইভাবে দেখে মেঘ লজ্জা পেয়ে মিটিমিটি হাসে। তামান্না চোখে এসে পড়তেই তামান্না আবিদের বাবাকে কানে কানে বলে, চাচ্চু, বাবু বউ জামাইকে একটু আলাদা ছাড়লে হয় না? আবিদের বাবা মেঘের মাকে বলে, ভাবি, আমরা বরং কালকেই বিয়ের প্ল্যানিংটা করে নেই, আর হবু বউ জামাই না হয় নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। ঠিক বলছেন ভাই, মেঘ জামাইকে নিয়ে রুমে যা। মেঘ আবিদকে নিয়ে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই মেঘ দরজা লাগাতেই আবিদ মেঘকে জড়িয়ে ধরে। এত সুন্দর লাগতেছে কেন তোমায়? মন চাচ্ছে এখনই অসভ্য হয়ে যাই। তুমি এমনিতেই অসভ্য, আবার কি অসভ্য হবে? আবিদ মেঘের কপালে চুমু খেয়ে বলে, আমার মতো অসভ্যকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি ভাগ্যবান আমার মেঘবানুকে পেয়ে। মেঘ আবিরের বুকে মাথা রেখে বলে, হইছে, আর এইসব জাদু মাখা কথা বলতে হবে না, আমি বহুত আগে পটে গেছি। মেঘের কথায় হেসে ফেলে আবিদ। পরদিন দুই পরিবারের কাছের কিছু আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে হয়ে যায় আবিদ আর মেঘের। আবিদ আর মেঘ এখন বাসর ঘরে। মেঘ বসে আছে আর আবিদ শুয়ে আছে মেঘের কোলে। মেঘের হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খাচ্ছে আবিদ। আবিদ মেঘের গাল টেনে বলল, তা আজ রাতের প্ল্যান কি? প্ল্যান ছিল তুমি কান ধরে উদ্বাস করবে আর আমি গুনবো। কি? তা এমন উদ্ভট বাসর প্ল্যান আপনি কেন করলেন?
কম কষ্ট দাও নাই আমায়, তাই এটাই তোমার শাস্তি। বাসর রাতে আদর না করে কান ধরে উদ্বাস করবা। তোমায় কষ্ট দিয়ে কি নিজে কষ্ট পাই নাই? তবুও যাই হোক, আমাদের সম্পর্কের পরিণতি তো প্রিয় পরিণতি হলো। একদম প্রিয় পরিণতি। এবার বাসরের প্ল্যান শোনো। কি প্ল্যান? আমি সারা রাত তোমায় কামড়াবো, শরীরে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বাদ দিব না। তোমার বজ্জাত ভাইটাকে মামা বানানোর ব্যবস্থা করব। তারপর আর কি, বাসর হয়ে গেল। হ্যাঁ, করাচ্ছি আপনার প্ল্যানিং। চুপচাপ ঘুমাবো একদম। আহারে, আপনি বলবেন আর আমিও ভদ্র হয়ে ঘুমাই যাব নাকি? ভদ্র হয়ে কি আর ঘুমাবা তুমি? অসভ্য একটা। দেখাচ্ছি অসভ্যতা আমি কি আর কত প্রকার। বলে আবিদ নিজের শেরওয়ানি খুলে মেঘের বুক থেকে শাড়ি সরিয়ে মেঘের গলায় মুখ ডুবিয়ে দিল। মেঘও কোনো বাধা না দিয়ে তাল মেলালো, কারণ প্রিয় মানুষ